আমি তুমি এটা কি বললাম? তোমার জন্য আমার মা সাল্লাম, বাবা সাল্লাম, ভাই বোন সাল্লাম, আত্মীয় স্বজন সবকিছু সাল্লাম, শুধু তুমি হাসি হাসি করে আজকে তুমি আমাকে এইটা বললা? তুমি আমার ভালোবাসার বিনিময়ে কি দিচ্ছ? অনুষ্ঠান শুরু করছি আমরা, এবং আমার সঙ্গে শুরুতেই যে রয়েছে তার সঙ্গে একটু পরিচিত হব। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম। জি। বয়স কত আপনার এখন? আমার বয়স এখন 27। 27। কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? জেলা কুমিল্লা। এখন থাকেন কোথায়? এখন আমি বর্তমানে আমাদের দেশের বাড়িতে থাকি। কুমিল্লাতে আছেন? কুমিল্লাতে। কুমিল্লা থেকে এসেছেন আপনার এই গল্পটা বলার জন্য? জি, বলার জন্য। বলেন একটু শুনি, মানে প্রথম থেকেই বলেন, আপনার জীবনের গল্প তো একবারে শুরু থেকে। আমি প্রথম থেকে বলছি। আমি ছোটবেলা, খুব ছোট, আমার তখন একটি ছিল, আমাদের সবাই ছিলাম আমরা, তো আমি সবাই ছোট। আমার আব্বু আপনার ঢাকাতে নৌকা বাঁচতো, তো আমাদের খুব অভাবী সংসার, আমরা ভাই 6 জন, আমরা কেউ কাজ করতে পারে না। আমার বড় ভাই থাকে আমার নানুর বাড়িতে, নানুর বাড়িতে থাকে, তা আমার ছোট ভাই মেজু ভাই আমার এখানে থাকে। থাকার পরেতে আমি তো খুব ছোট, আমি কিছুই বুঝি না। আমি দেখছি যে আমার আম্মু এ কটা মানে আপনার ভাতের চাল নিত, এতগুলো আপনার এই ধুন্দা চাল নিত, নিয়ে ধুন্দা চাল কি জিনিস? এটা যে ভাতের সাথে মিক্স করে খেত। ধুন্দা চালটা কি জিনিস? এটা একটা চাল, ধুন্দা একটা চাল। এটাও একটা চাল হয়? এটা একটা ধান হয় না কোনো কিছু? না, এটা একটা চাল হয়, ধুন্দা এত বড় হয়। ও আচ্ছা, কোন একটা গাছ হবে বা কিছু একটা হবে? গাছের থেকে একটা মানে এটা হয়। তখন অভাবী সংসার ছিল, ওইটি দিয়ে আম্মু পাক করতো। এখন পাক করে দেখছে সবাইকে দিয়ে, আমার আম্মু কিছু পাচ্ছে না। আমার আম্মু, আমি নিজের চোখে দেখছি পাই একটার ভিতরে কাপড়টা বাইন দেয়া, আমার আম্মু আমাদেরকে বড় করছে। বড় করার পরে আমার আম্মু বলতেছে যে বাবা, এই কষ্টের কথা তোর কোনোদিন বলবি না। আমি বলছি ঠিক আছে মা, তোমার সাথে আমি কথা কোনোদিন বলবো না। তো আমি একটু আমাদের বাড়িতে খুব দুষ্ট ছিলাম। এখন সবাই স্কুলে যাচ্ছে, তো আমাকে আমার আম্মু স্কুলে পাঠাচ্ছে। খুব ছোট, আমি ক্লাস 1-এ ভর্তি হই। তো এইভাবে দুষ্টামি করতে করতে ভাই আমার 1 বছর কেটে যায়। ক্লাস 2-এ ভর্তি হই। হওয়ার পরেই কি হলো, ভর্তি হয়ে সারছি আমি। আমরা অভাবী সংসার, তো ওই জন্য ভাইয়া আমার ছাগল পালতাম। আমাদের বাড়ির পাশেই একখানে দূরে, যেটা এরিদান বলে, যে এখানে দূরে ওই জায়গার ভিতরে মানে আপনার ধান কেটে নিছে, খের আছে। যে মেয়েটা, ওর নাম হাসু, পরে জানতে পারছি অধিবাসটা পরে, ওর আম্মু মানে একটা খেরা আটি বানছে। আমাকে বলতেছে যে বাবা, তুমি এই খেরা আটিটা তুমি একটু মাথাতে উঠাই দাও, আমার বাবুটি তো যাচ্ছে না। তো আমি এবার কিছু দুষ্ট, তো আমি খেরা কোথাও উঠে দিচ্ছি। তো আমি ওকে বলছি যে তোমার নাম কি? আমার নাম জানি না। আমি জানি না, একটা মানুষের নাম হলো। তো সে বাসি করছে, করে পরে এবার বলছি না। আমি ক্লাস 2-এ বললাম, 3-তে প্রথম উঠলাম, ওকে আমি দেখতে পাই খুব সুন্দর। আমার একটা কেন যে একটা মায়া লাগে গেল ওর প্রতি, এতই মায়া লাগলো যে বলার মতো। তো ওকে মায়া লাগে, তো ওর সাথে কথা বলি, চলাফেরা করি। কি নাম ছিল মেয়েটার? মেয়েটার নাম ছিল হাসু। হাসুক, ওকে। তো এই ওর সাথে চলাফেরা করতেছে, করতে করতে বলে যাইতেছে। যাওয়ার পরে বাস একদিন ক্লাস 4-এ উঠলাম, ওর সাথে অলরেডি আমার ফুল বন্ধুত্ব হয়ে গেছে। এখন সবাই আমাকে বলতেছে যে ফুল মিয়া সেলিম হাসিমের মেয়ে হাসুর সাথে প্রেম করে। আমি প্রেম কি জিনিস, আমি তো প্রেম বুঝি না। আমি ওকে ভালো রাখতেছে? না না না, ওই ছেলেটা প্রেম করে। যখন আমার এই কথা বললো, আমার আব্বু বলতেছে আমাদের এমনি একটু অভাবী সংসার, আজকে আমার ছেলেকে ব্যাক রেকর্ড করবে। আমার আব্বু আমাকে অনেক মারধর করে বলতেছে যে তা আমি আব্বুকে বললাম যে আব্বু, তুমি যদি আমাকে মারধর না করে, তুমি যদি আমাকে বলতা যে বাবা যে এই জিনিসটা ভালো না, তাহলে আব্বু আমি দেখতাম। তুমি যেমন আমাকে আব্বু মারধর করছো, ওকে যেমন আমার ভালো লাগছোই, যাও ওকে আমি দিয়ে দেখবো যে আমার জীবন কি আছে ওর প্রতি। ওই কথা আমার আব্বুর সাথে বলছি। বলার পরে আমার আব্বু আমাকে অনেক মারধর করে। এরপরে এখন ওর সাথে আমি কথা বলতে পারবো না, বাড়ির সবাই বলতেছে। কথা যেমন বলতে পারবো না, আমি থাকতাম কলমুলা চেয়ারম্যান বাড়ি বলে নাম করা বাড়ি। ওই চেয়ারম্যান বাড়িতে আমি থাকতাম একা। ওই চেয়ারম্যান বাড়িতে আমাদের এলাকার সবাই আসতো টিউবওয়েলে পানি নেওয়ার জন্য, আশ্রিন মুক্ত পানি। তো সেও আসতো পানি নেওয়ার জন্য কলসিতে। তো আসার পরের দিন আমি ওকে ডাক কি তুমি এদিকে শোনো। কি? আমি দেখো অন্ধ, তোমার সাথে আমি কথা বলতে পারি না, আর তোমার সাথে কথা না বলে আমার ভালো লাগতেছে না, এখন আমি কি করবো তুমি বলো। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে কিভাবে কথা বলবা আমি তোমাকে কয়েকটা প্র্যাকটিক্যাল জিনিস শিখাই দিই। আমি বলি ঠিক আছে শিখাও। যখন আমি 1 আঙ্গুল দেখাবো তখন ভাববা যে আমি তোমার কাছে আসবো। যখন আমি 2 আঙ্গুল দেখাবো ভাবলা যে আমার কিন্তু একটা প্রবলেম, আমি কথা বলতে পারবো না। যখন আমি 3 আঙ্গুল দেখাবো তখন ভাবলা যে আমি কলাপুরাতে তোমার কাছে কথা বলতে পারবো। যখন আমি চুলে ধরবো তখন ভাববা যে আমার একটা বোনের বাড়ি আছে, যে আমার বোনের বাড়িতে যাবো। যখন আমি মাথাতে খাট যাবো তখন ভাববা যে ওই জায়গায় যাবো। মানে এভাবে আমাকে অনেকগুলো সিস্টেম শিখে দেয়। এখন তো ভাইয়া মানে আমি কারোর সাথে আর কথা বলতেছি না, আর প্রয়োজন লাগে না। তখন তো কিন্তু ফোন ছিল না, ফোন ছিল না, চিঠি ছিল না। তো বাস কিন্তু কথাবার্তা বলতেছে। এখন তো আমরা দুজনের মাঝে কথাবার্তা চলতেছে, ঠিকই কথাবার্তা চলতেছে। এই হঠাৎ করে আমার আব্বু মানে আমাদের ফ্যামিলিতে আমি সবচেয়ে সৌন্দর্য, মোটা কাটা নাম পছর, মানে আমি সবার বড়। সবাই মানে আমাদের ফ্যামিলিতে বোঝা যাচ্ছে যে আমি সবার বড়। তো আমি একদিন বৃষ্টি আছে, তা আমার আম্মু মানে আমরা ধান নিয়ে বসে আছি। তো বসে আছি, একটা লোক মুরব্বী এসেছে,
বিদ্রোহ আসে বলে যে তোমরা কোন বাড়ি, আমরা আম্মু মানে ওর সাথে মানে কথাবার্তা বলতে বলতে ওই আমাদের দুঃখের কথা বললো। আচ্ছা ঠিক আছে, তোমার যেমন এই ছেলেটা, তুমি একটা বুদ্ধি করো, এই ছেলেটাকে তোমরা বিদেশ পাঠাই দাও। তা আম্মু বলতেছে আমরা ভাতে না ভাত খেতে পারি না, আমরা বিদেশ দেবো কিভাবে? তুই বলতেছে ঠিক আছে আমি একটা কথা বলে রাখবা কি, আমি আমার একটা মেয়ে আছে, মেয়েটা ছোট, ওকে সৌদি আরব পাঠা দাও, তখন সৌদি আরব যেতে 60,000 টাকা লাগে, যে আমরা 50,000 টাকা দেবো, তোমরা 10,000 টাকা দিবা। তো ওই আম্মু কইল আছে ঠিক আছে। তো করার পরে এখন সবাই খুশি আমাদের ফ্যামিলিতে, এখন ওর সাথে আমার প্রেম হয়ে গেছে। এখন ওর আমি না দেখলে আমি ভালো লাগে না, যখন ভালো লাগতেছে না ভালো লাগতেছে না আমাকে সবাই বলতেছে, তখন আমি একটা বুদ্ধি নিলাম যে যাক আমি যখন বিদেশ যদি চলে যাই তাহলে আমার জীবনটা সফল জীবন হবে। এক, দ্বিতীয় কথা হলো কি ওকে আমি পাবো, তখন ছোট আছে, আমি ছোট আছি। ভাইয়া আমি সকালে যাবো, সন্ধ্যা সবার কাছ থেকে বলছি, এই টাইমে ওর আব্বু আসিস, সম্পর্কে আমার যেটাই হয় যে আমাদের বাড়ি পাশাপাশি বাড়ি, যে হেঁটে গেলে 2 মিনিট লাগে। ওর আব্বু এসে বলে যে কি হয়েছে, ওরা শুনছে যে আমি নাকি বিদেশ চলে যাচ্ছি। ওর আব্বু এসে বলে যে আমার মেয়ের সাথে তোমার ছেলের সম্পর্ক আছে, আমার মেয়েকে তোমার ছেলে বিয়ে করতে হবে। আব্বু বলে যে তোমার মেয়ের সাথে ফকিন্নির মেয়ে থেকে আমার ছেলে বিয়ে দেবো? আপনার বাবা বলছে এটা? আমার আব্বাই বলছে। ওর আব্বাই আসলে কথা প্রকৃতি, ওরা ফকিন, ওর আম্মু ভিক্ষা করে, ফকিন্নির মেয়েকে আমার ছেলেকে বিয়ে দেবো? আল্লাহ দিলে আমার ছেলে হাজারের মধ্যে একজন, আমার ছেলেকে আমি ওই জায়গায় বিয়ে দেবো? আমার আব্বু ওই কথাটা বলছে। কয় ফুল মেয়ে তুই এই কথাটা কইস, সুজা আঙ্গুলে ঘি খায় না, আঙ্গুলটা বাঁকা করে হয়তো হবে। তখন ভাই আমরা ওই জিনিসটা জানতাম না, ওরা যে কুহিরে একটা জানে। ওরা আপনার জানি কিনা চিতাখাল তো অবশ্যই চিনেন, চিতাখাল এটা মানে হিন্দু পোড়া দেয়, শ্মশান বলে। ওকে, ওই জায়গার ভিতর থেকে আপনার অমাবস্যার রাতে ওরা আংরা আনে, আংরা এসে এনে ওরা যা ইচ্ছে মানুষকে তা করতে পারে। তো এই কথা বলার পর থেকে আমার আব্বু আর কিছু বলে নাই। ওরা আমাকে কি করছে আমি তা বলতে পারবো না। তো আমার চাচি জেডিরা ফুফুরা সবাই বলছে ওর আম্মু আমাকে হাতে ধরে সোজা ওরা বাড়িতে নিয়ে গেছে। আমার আব্বু বলছে যে ঠিক আছে তুই আমার ছেলে যখন চলে গেছে ওকে আর আমি গ্রহণ করে নিলাম না। এটা আপনার কত বছর বয়সে? তখন আমার বয়স অনুযোগ 12.5 চলে। 12.5-13 মানে পড়াশোনা বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, পড়ালেখা অলরেডি। কোন ক্লাস থাকতে? ক্লাস 4 থাকতে। ওকে, তো এরপর আমাকে নিয়ে গেছে, নেওয়ার পরে হাসুর বয়স কি একই রকম নাকি আপনার চেয়ে ছোট ছিল? আমার সিমসিমি ছিল, সেম ছিল। তো এরপরে কি করছো আমি শুনতে পেলাম ওই ভাইয়া এই আমাকে 3 দিন পরে গালিগালাজ করতো। হ্যাঁ, প্রচন্ড গালিগালাজ করছে। আমাকে 3 দিন পরে সবাই বলতেছে বিয়ে করাবে। যে এখন এই কথাটা আমার ভাই শুনতে পাচ্ছে, আমার মেজু ভাই আমাকে এত আদর করতো ভাই, সে ভাইটা আমাকে গিয়ে যেভাবে পারে মাসে মেয়েরা আমাকে অজ্ঞান করে লাইছে। করার পরে তো বাস আমার ভাইটা আয়া করলো। 3 দিন পরে আমাকে ওরা বিয়ে করে 70,000 টাকা কাবি, 10,000 টাকা মহিলা কি যাদের দিয়ে আমাকে বিয়ে করে। এই 12.5 বছর বয়সে? 12.5 বছর বয়সে। কাজী কে ছিল বিয়েতে? কাজী ছিল না? কাজী ছিল। কাজী তারা টাকার বিনিময়ে সবকিছু করছে। আমার প্রেজেন্ট কেউ ছিল না, আমার একজন কাকা ছিল, যে আমার কাকাতে এই দিন ভাইয়া যখন আমাকে বিয়েটা করায় তখন ফিজিক্যাল কি রিলেশন বা স্বামী স্ত্রী কি সেটা আমি জানতাম। আমার জানতাম একটা দুষ্টামি, যে ওকে দেখলে গান গাইতে, আমার একটাই পেশা গান গেলে ভালো লাগে, আমি গান গাইতাম। তো আমাকে বলছি দেওয়ার পরে ভাইয়া যেদিন বিয়ে করছি সেদিন আমাকে একটা করে দিস। ওরা ঘর ছিল 2টা, 2 ঘর, একটা করে দিস দিয়ে এখন ওরা সবাই চলে গেছে। এখন তো আমার ভয় পেলেছি আমি, আমার জীবনে আমি কখনো একা ছিলাম না। আমি যদি একা থাকতাম আমার ভাই পাশে থাকতো, আমি যদি রাতকেও ডাকতাম আমার নিজে আমাকে আনজে দিত, ভাইয়া ভাইয়া পাশে আছি। আমি তো খুব চিৎকার দিয়ে উঠছি যে আমি কেন থাকবো একা, আমি এখন আমার আম্মুর কাছে চলে যাবো। তোমার আম্মুর কাছে তোমাকে আমি তখনই পাঠাবো। আজকে একটা কথা মনে রেখো, যেদিন তোমার জীবনের লাইফ শেষ হবে সেদিন। এটা কে বললো? হাসু বললো, হাসুর বাবা বললো, হাসুর মা। ওদের বাড়ি থেকে আপনাদের বাড়ির দূরত্ব কতখানি ছিল? 2 মিনিট হেঁটে যেতে মাত্র। ওকে। এই একটা কথা আছে না যে আমরা আসলে নাকি ড্রামা ধার করি, লাইফ ইজ মোর দ্যান ড্রামা। ইটস ভেরি ফানি। কত সালে বিয়ে হলো এটা মনে আছে? কত সালে? 2003 সালের মার্চ মাসের 22 তারিখ রাত 3টায়। 2003 সালের মার্চ মাসের 22 তারিখ রাত 3টার সময় বিয়ে। ওকে, বলেন। তো এই বিয়ে করালো, আমাকে দিল, আমি চিৎকার করে উঠলাম। ওঠার পরে সে আমাকে 2টা থাপড় দিল। আপনার বউ হাসু? আমার বউ হাসু আমাকে থাপড় দিয়ে বলে এটা কি মামার বাড়ি ছোড়া করা যে চাইলেই হবে? তোমার লাইনে এমন সেলিম কয়েকজন আমার সাথেই রাখি। আমি তুমি এটা কি বললাম? তোমার জন্য আমার মা সাল্লাম, বাবা সাল্লাম, ভাই বোন সাল্লাম, আত্মীয় স্বজন সবকিছু চাললাম, শুধু তুমি হাসি হাসি করে আজকে তুমি আমাকে এইটা বললা? তুমি আমার ভালোবাসার বিনিময়ে কি দিচ্ছ? তুমি না আমাকে বলছিলে মত্তল আমাকে নিয়ে মরো, বাস্তল আমাকে নিয়ে বলবো, 1 গ্লাস পানিকে তুমি আমার জীবন কাটাবে, তুমি এটা কি বললা? যেটা বলছি সেটা হই ভাই। এটা বলার পর থেকে আমার শরীর প্রচন্ড জিদ, আমি হেঁটে আমার বোনের বাড়ি 5 পুকুরিয়া ধরে প্রায় আপনার 15-20 মিনিট লাগে হেঁটে যেতে। আমি রাতের 12:30টার সময় চলে গেছি ওই জায়গায়। এখন আমার বোনে তো আমাকে দেখে আনজে ধরে ধরছে, কিরে ভাই তুই এত রাত্রে একটা সেন্ট গেঞ্জি শর্ট প্যান্ট পিন্ডা? আমি বলতেছি আপু এই অবস্থা হয়েছে। ঠিক আছে ভাই তুই যেমন আইসব তোকে আমরা ই করবো।
ওর আম্মুরা মনে হচ্ছে, আমার আম্মু মনে হচ্ছে আমি শ্বশুর বাড়িতে, আর শ্বশুর বাড়িতে মনে হচ্ছে আমার বাড়িতে। এখন ওরা সকালবেলা আমাদের বাড়িতে গেছে, আমরা বাড়িতে গেছে, এখন তো আমাকে বুঝতে পারছে না। না পর থেকে ভাইয়া এখন একটা উলটপালট হয়ে গেছে। এখন আমার ভাই বলতেছে যে আমার ভাইকে তোর মাইরা লাইছ, ওরা বলতেছে যে তোর ভাইকে তোর চিনি করে নিয়ে গেছে। মানে এই যে ভিতরে একটা কথা কাটাকাটি অনেক কিছু। এখন একটা আইন করলো ওরা আব্বু কিন্তু কাজ করে না, ওর আম্মু 2 আম্মু বিক্রি করে খায়। ওর একটা ছোট ভাই, সেটাও খুব ছোট, ওর ছোট, এর ছোট আর একটা বোন দুধ খায়। তো ওই বোনটা মানে ওর তার কি বেকার। এখন বলতেছে যে তুমি কাজ করবা, আমাদের বাড়িতে খাইবা, থাকবা। আমি বাইরে কইলাম যে ভাই তুমি না আমার এত শখ করে বলছিলা, তুমি ইয়ে করছিলা ভাই, আমি না হয়তো ছোট ছিলাম, আমার মেধাটা ভালো ছিল না ভাই, তুমি তো আমাকে একটু বুঝাতে পারতা ভাই, ইয়ে করতে পারতো ভাই, আমি কি মরে যেতাম ভাই। ওরা যে আচরণ ব্যবহার করে ইব্রিয়া ভাই, ওরা খুব কষ্ট লাগে। অতি ফার্স্টে শ্বশুর বাড়িতে ভাত খেতাম গেছি, 7টা চুল পাইছি, 9টা নখ পাইছি, হাতের নখ, মরা মানুষের মুদ্রারে কাপড় পাইছি, একটা গাছের শিওর পাইছি মাছের ভিতরে। আমি বললাম এটা কি শ্বশুর বাড়ি খানা? ওইটা না খেলে সিগারেট খাও। আমার শ্বশুর আমার পকেট থেকে সিগারেট বার করে দিছে। আমার শ্বশুর সিগারেট বার করে দিছে, জিদ করে ওই দিনকে বললাম যে যা, আমার জীবনে লাইফ যেমন শেষ, তখন আমি ওদের ফার্স্ট টাইম সিগারেট ধরি। আমি সিগারেটটা খাই, খাওয়ার পরে আমাকে বলে সিগারেট খেলে মানুষে চলবো, গুন্ডা পান্ডা হতে হবে। আমার মেধা তো ওই জিনিসটা কাজ করে না। আমি যদি খারাপ হই, আমার বদনাম, আমার কি আমাকে খারাপ বলবো না আমার বাবাকে খারাপ বলবে, ওই জিনিসটা আমার তখন বয়স আর ওই জিনিসটা হয়নি। যাক ভাই গেলাম, যাওয়ার পরে আর পরে ভাই আমি আপুর বাড়িতে আসলাম। আসার পরে ওরা খুব কাবজাব করে যে আমাদের এখানে অতি ফার্স্ট দুলাল এই একটা ছেলে আছে, বিয়ে করছে প্রেম করে নাদিরাকে। তো ওর সাথে আমি কাজে গেলাম। কাজে যাওয়ার পরে সে আমাকে বুঝাইলো, দেখ প্রেম করে বিয়ে করছে, যা হওয়ার তো হয়ে গেছে, মনের মানুষ পাইছ, জীবনে কষ্ট থাকতেই পারে। আমি বললাম যে ঠিক আছে, আমি ভাই কাজ করতেছি। আমি কাজ করে সারি 10 দিন কি 12 দিন কাজ করে সারি, ওর আব্বা যে আমার টাকা নিয়ে আসে পরে। এখন ভাই আমি ভাত করে টাকা দিতে পারতাছি না, আমি যে মানে কিছু একটা জিনিস খাবো ওই জিনিসটা পাতাছি না। ওর খালি একটা কথা 3 দিন কাজ করার পরে যে টাকা দাও, আমাকে টাকা দাও। তো এই বাস ওরা নিয়ে টাকা নিয়ে আসার পরে ভাই এবার কাজ করতে করতে প্রায় 3 মাস। এরপরে বাস টাকা পয়সা নিয়ে আসে, আসার পরে আমি 3 মাস পরে আবার শ্বশুর বাড়িতে আসি। কিসের কাজ করতেন এই সময়? রাজমিস্ত্রি কাজ। তখন যোগালে 50 টাকা বেতন দিত। আচ্ছা আচ্ছা, এই সারাদিন কাজ করে জমাতেন, এগুলো আবার নিয়ে আসতো ভাই। এরপর 50, এরপরে আসলাম। আমার কাকার নাম হচ্ছে মঈনুদ্দিন, এখন প্রবাসী আছে। সেই কাকা আমাকে সাবান তেল মেল কিনে দিল, যে শ্বশুরবাড়ি গেলে এটি লাগে। অনেকগুলো সামানে কিনে দিল, আর 150 টাকা দিল, যে গাড়ি ভাড়ার টাকা 150 টাকা দিল। আমি আসলাম বাড়িতে। এখন আমি যে শ্বশুর বাড়িতে এসেছি, আমি তো শ্বশুর বাড়িতে এসেছি, আমি খুব খুশি। আমার খুশি ওই জায়গার ভিতরে যে ফিজিক্যাল রিলেশন, ওই জন্য আমার শ্বশুর বাড়িতে এসে আমার সবচেয়ে বেশি খুশি আমার জানার পানের মানুষটাকে আমি দেখতে পাবো। আমি অনেক আনন্দ খুশি করে এসেছি। আমাকে সে বলে দুদিন পরে, এরপরে ভাই আমাকে সেটা বললো। এটা বলার পরে আমি বললাম, দেখো পৃথিবীতে অনেক প্রকারের মানুষ আছে, আমি অনেক প্রকারের মানুষ দেখছি, তোমাদের মতো একটা মানুষ দেখি নাই। তো আমরা কি মানুষ তুমি হারে হারে বুঝে নিবে, সেদিন আমাকে বললো। আমি কয়েছি ঠিক আছে, হারে হারে বুঝে নিলে। ওই বাড়ি থেকে আপনার বাড়ির দূরত্ব 2 মিনিট, আপনি যেতেন না আপনার নিজের বাড়িতে? ছোট ছিলেন তো? আমি ছোট ছিলাম, আমাকে যেতে দিত না। আর ওরা আমাকে এমন ভাবে বন্দি করছে, যেটা কুহুরি বলে। আমার মাকে, বাবাকে, ভাইকে মানে ওরা বাসা আসার 3 মাস যে আমি ছিলাম, 3 মাসের ভিতরে আমার আত্মীয় স্বজন কাউকে আমি চিনি না। শুধু আমি একটা মানুষকে চিনি, যে সে আমার হাসু, মানে ওকে আমি চিনি, আর কাউকে চিনি না। যে মদিন আমাকে সাথে নিয়ে ঘুমাইতো খাইতো, যে নিজে আমাকে সাথে নিয়ে খাইতো ঘুমাইতো, ওরাকে আমি চিনি না। ওকে, তো এই বাস আমি এভাবে চলাফেরা করলাম। এরপর করার পরে এরপরে সে আমাকে বকা দিল। বকা দেওয়ার পরে তুমি কি জানো বাসর ঘরে কি লাগে? বাসর ঘরে কি লাগে? তোমার জন্য সামানগুলো আনছে। বাসর ঘর কি লাগে? বাসর ঘর কি? বাসর ঘর কি বুঝো না? তো আমাকে বলে বাসর কি যেমন বুঝো না, তোমাকে আজকে রাখতে আমি বুঝাবো। ঠিক আছে, তুমি বুঝাইও। ওটা বলার পরে আমি একটা 3 প্যান্ট পিন্ডিয়া, গেঞ্জিটা পিন্ডিয়া, ওই যে ওর আব্বা আমাকে সিগারেট হাতে ধরা দিছে, আমি বসে বসে সিগারেট খাচ্ছি। আমাকে পায়ের রাতে 10টার দিকে আমাকে ডাকছে, তুমি এদিকে আসো। আইসি, আসার পরে ওর একদম চাচি ছিল পাশেই। ওর চাচি আমাকে বলে, এই তোর জীবনের লাইফটা তুই শেষ করে দিবি, এটা কি কথা? সত্যি একটা বুদ্ধি করতে, যে কোনো একটা প্রতিষ্ঠান নেই। আমি কই না, আমি যদি ওর জন্য যদি আমার মরণ হয়, আমি মরণ মাথা পেতে নেবো, তবু আমি ওকে আমি পৃথিবীতে আমি এই জিনিসটা বুঝে দিয়ে যাবো যে ভালোবাসা কাকে বলে। তারপরে বাস এই কোর্স করার পরে আমাকে আনলো। আনার পর ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়। ফিজিক্যাল রিলেশন হওয়ার পর আজ কিবরে ভাই আমাকে এত আদর করে, যেটা বলার মতো। মানে ওই কি সামনে বলছে, কি করছে আমার কাছে, মানে মাপ চাষির কাছে, জানি জীবনে ভুল করে রয়েছে তোমার কাছে, আমি ওই জিনিসটা আমি শুধু চাচ্ছিলাম ওই জিনিসটা তোমার কাছে, তুমি কেন বোঝো না? তারপরে তুমি সেই জিনিসটা বুঝতে পারতে। যাক হইলো, হওয়ার পরে আমি বলছি ঠিক আছে। এরপরে 3 মাস হচ্ছে আমি যখন আছি, আমি আসার 5 দিনের মাথা আমাকে ওর আম্মু আব্বু বলতেছে যে তোমাদের বাড়িতে আমার মেয়ে নিয়ে যেতে হবে। বাস নিতে হবে যখন বলছে, তখন আমি চুরি করে আমার আম্মু ওই বাড়ির সিপাতে, বাথরুমের সিপাতে, ওই লোকের অর্থে বলতেছে যে আমার জান,
আমার সেলিম, আমি একটু ফিরে কথা বলতে চাই। আমার আম্মু কানতে কানতে চক্ষু ফুলাই লাইছে। আমার আব্বুর জন্য পারে না, আমার আব্বু যে এক কথার মানুষ। তো ভাই কি করব, গেলাম আমি চুরি করে। আমার আম্মু রাতে আমার আব্বুকে ঘুম পারে, আমি চুরি করে ওই যে মজিবর আমাদের বাড়ির পাশেই একটা গেট, এই গেটের সামনে আমাকে নিয়ে গেল। আমি এই জায়গার ভিতরে আমার আম্মুকে পাইলাম। আমার আম্মু অনেক ভয় খেয়ে হচ্ছে। আমার আম্মুকে আমি জড়াই ধরলাম যে আম্মু, মা তুমি তো আমার 10 মাস গর্ব করেছো মা, তুমি তো আমার বাঁচাতে পারো, তুমি আমার আব্বারে তুমি একটু বোঝাও মা যে ওকে নিয়ে আসতো। মা আমি আর কষ্ট যন্ত্রণা ভোগ করতে পারতাছি না, যে ওরা আমার ভাতে এইভাবে দিচ্ছে, ওরা কাজ করে নিতে আসছে। আমার জীবনের লাইফে আমি সিগারেট খাই। আমার মাথা আমি বলছি, বলার পর আমার মা আমাকে চোখের মাইন্ডে মুছে দিয়ে বললো যে বাবা ঠিক আছে তুমি যাও, আমি দেখবো। এই কথাটা আমার আব্বুর কাছে শেয়ার করছে আমার আম্মা। আমার আব্বু অনেক গালাবদ্ধ করছে, আমার ভাই শেয়ার করছে। 14 দিনের মাথায় ওকে আমাদের বাড়িতে আনছি সবাইকে বুঝাই। এখন আমার আব্বু বলতেছে সে যে সবার ছোট বিয়ে করে নিল, এখন মানুষ শুধু আমাকে খারাপ বলবে যে ওর বড় ভাই বিয়ে করছেন, ছোট ভাই বিয়ে করছে। তখন আমার বড় ভাই মানে আমার খালাতো বোন আপন খালাতোনকে আমি বিয়ে করে ওই একা গিয়ে আমার আম্মার আব্বুর অনুমতি নেই ওই বিয়ে করে বাস নুরজনের সাথে সমানে উঠেছে। একদিন আগ পর উঠেছে ঘরে, এখন উঠেছে, এখন তার মানুষ কিছু বলবো না। এরপরে আমার নিজে ভাই এরপরে 2 বছর পরে বিয়ে করে, যেটা আমার 2 নম্বর ভাই বিয়ে করছে, বাস নিচে উঠেছে। এখন তোলার পরে সে আমাকে বলতেছে এতলা মানুষের ভাত পাক করে আমি খাওয়াতে পারবো না। আপনার স্ত্রী আমার স্ত্রী এতগুলো মানুষের ভাত পাক করে খাওয়াতে পারবে না? না, আমাদের বাইরে আমরা 6 জন, আমার আম্মু আব্বু 2 জন, 8 জন, ও একজন 9 জন, আমার ভাবি একজন 10 জন, খাওয়াতে পারবে না। তো আমি খাওয়াতে পারবো না। আমাকে দুধে তুমি না আমাকে বলে প্রকৃতি ভালোবাসো, তুমি যদি আমাকে ভালোবাসো আমাকে আমি যেখানে বলি সেখানে যেতে হবে। তা আমি কি দেখো, একদিকে আমার ভালোবাসা, একদিকে আমার মা বাপ। তোমরা আমাকে এত চাপ সৃষ্টি করে তোমাকে আনার জন্য আমি এত মা বাপের আতফা ধরলাম, বুঝে টুঝে আনলাম, হ্যাঁ অনেক হিস্টোরি। এরপরে তুমি আজকে আমাকে এই কথা কেন বলছো? এই কথা বলার পরে ভাই আমাকে বলে ওর মায় কলমিয়ার পর সুজি আঙ্গুলে ঘি খায় না, এটা টের কালকা পাবি। সাথে সাথে আমাকে নিচে খাওয়া এলো, মাথাটা বলানো হয়ে গেল গা। আমি চলে গেলাম কুমিল্লাতে ওকে নিয়ে। আমার মা বাপের কয়ে যাক, আমার একটা ছেলে না চলে গেছে, আমার তো আর 5টা ছেলে আছে। আমি মনে করবো যে আমার ছেলেটা প্রবাসী আছে। আমার মা বাপে এমনি বুঝতেছে যে এরপর আমার ছেলেটা শান্তি মতো ভাত খাবে। ভাই এরা কইছে করার পরে বাস কুমিল্লাতে গেছি। এখন ভাই ওর মা যাচ্ছে, ওর বোন যাচ্ছে, ওর বাবা যাচ্ছে, মানে ওই যা কাম করতেছি তার সমান সমান। এমন সমান সমান হতে হতে আমার অলরেডি বিয়ের বয়স আপনার 1 বছর ধর 1 বছর ধর। ওর আব্বু হঠাৎ অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ হয়েছে চোখে দেখে না। তো আমাকে বলে যে বাবা তুমি তো কুমিল্লাতে থাকো, তুমি কুমিল্লা কুচাতুলি তোরা নিয়ে যাও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কুচাতুলি না সরকারি হসপিটাল নিয়ে যাবো। কুচাতুলি নিয়ে গেছি। ওই জায়গার পরে 15 দিন পর ওর আব্বু মারা যায়। 15 দিন পর বাবা মারা যায়? ভাই একটা কথা ভুলে গেছি আমি, কথা শুনেছে যখন ওর আব্বুকে আমি নিয়ে যাই, মানে 13 দিনের মাথায় ওর আব্বু আমাকে হাতটা নিছে। হাতটা নিয়ে বলতো সেলিম এক দিলাম হাসুকে তোর হাতে তুলা, আরেকদিন মালা হাতে তুলা। হাসু যতই তোকে ই করছে, হাসু এখন ছোট মানুষ বোঝে না, তুই ওই জিনিসটা ম্যানেজ করে নিবি। হ্যাঁ তোর আল্লাহ রসুলের দোয়া দিয়া বাস মারা যায় ওর আব্বা। মারা যাওয়ার পরে আমি আসি, মারিটারি দিছি। দেওয়ার পরে ভাইয়া 3 দিন পরে না যেদিন মারা গেছে, যাওয়ার পর আমার মাটির দিদি সবাই এসে বসছি। 3 দিন পরে আমাকে বলে দেখো এখন তো আমার আম্মু তোর বিক্রি হতে পারে না, আমার ভাইয়েরা করতে আমরা খামো, তুমি একটা বুদ্ধি করে একটা কিস্তি একটা লোন তোলো, যেটা কিস্তিতে লোন তোলা হয়, কিস্তি সপ্তাহে কিস্তি 8,000 টাকা উড়েলে সপ্তাহে 200 টাকা। তো মনে মনে একটা চিন্তা করলাম 8,000 টাকা উঠে সপ্তাহে 200 টাকা বলে আচ্ছা ঠিক আছে আমি চলতে পারবো, এই করতে পারবো। আর আব্বা যেমন বলছে ঠিক আছে। এরপর আমার ভালোবাসা মানুষটা আমার বুকে ঘুমা বলছি ভাইয়া, বলার পরে 8,000 টাকা কিস্তি উঠছি। যেদিন কিস্তিটা আমি উঠাইছি 8 দিন পরে, আজকে দিনের 3টা বাজে উঠে আনছি, রাত্রে 7টা বাজে। ওর বড় মা ছোট মা এমন ঝগড়া, ওর ছোট মা বলতেছে যে আমার জামাইরা তুই সুই দিয়ে মেটালিস মেডিকেলের ভিতরে, ওই বলতেছে যে তোরা টাকা পয়সা, মানে এই নিয়ে একটা বিভিন্ন একটা ঝগড়া হইতেছে ওর মাঝে। এখন আসার পরে এখন রাতে আমাকে বলে ফজরক্ত যে আমরা এবার থাকবো না, কোথায় যাইবা তুমি কি বলতেছো? আমরা এই ওরা ছোট মার ছেলে একজন আছে, ওর আম্মা কারখানা বিয়ে দিয়েছিল, ওই ছেলের বাড়িতে মিমসায় চলে যাবো। আমি ঠিক আছে মিমসায় দেবো, মিমসায় চলে গেছি। ওর ছোট বোন ছোট ভাই ওর মা হয়। যাওয়ার পরে ওখানে কেন গেলেন? আপনি তো কুমিল্লাতে কাজই করতেন না, ওই জায়গায় গেছি বাসা বাড়ি করে থাকবো, আলাদা করে থাকতে পারতেন। এখন ওর কথা হচ্ছে ওর বাপ মাদের, ওর মা ওর ছোট ভাই বোনদেরকে নিয়ে একসাথে থাকতে হবে। যে জায়গায় ওর মা এখন ই করে দিছে, আর ওর বড় মার ঘরে একটা বোন আছে, তো ওর একখানেও ইয়ে গেছে, ওর এখানে গেছে। তো ওরা বলতেছে যে আমার অধিকার বেশি, আমি বড় বউ, যে আমি বাড়িতে জায়গা দেবো না, মানে এইভাবে একটা নিয়ে হয়। তো গেলাম নিমসাতে। যাওয়ার পরে ভাই আমি 3,000 টাকা বাজার করি, হাড়ি পাতিল লাড়কি ই করে 200 টাকা রুম ভাড়া প্রতি মাসে দিয়ে একটা ঘর লই।
লওয়ার পরে যে এক ঘরের ভিতরে সবাই থাকতেন না, তাহলে ওর ভাই যে ভাইটা ছিল ওই ভাইয়ের দুটা রোগ ছিল, ওর ভাই আর ভাবি থাকতো এক রুমে, আর ওরা মা ছেলেরা থাকতো এক রুমে, আর আমরা থাকতাম আলাদা এক রুমে। এই টাইমে কি করছে, বাস এবার চলাফেরা করতেছি, আমাকে বলতেছে দেখো আমার জীবনে আমি একটা ভুল করছি, মানে আমাকে ওই জায়গায় বলতেছে আমি কি ভুল করছো, আমার জীবনে আমি একটা ভুল করছি, তুমি কি ভুল করছো সেটা আমাকে শেয়ার করো, পৃথিবীর ময়দানে তুমি একটা জিনিস চিন্তা করো, আমি ছাড়া তোমার কি আছে, তুমি ছাড়া আমার অনেক কিছু আছে, আর তুমি ছাড়া তো আমার কিছু নেই, মা বাবা আত্মীয় স্বজন ভাইয়া বন্ধু সবকিছু ছেড়ে তোমাকে করে তোমার কাছে আজকে আসি, আর তুমি আজকে আমাকে বলছো। তখন আমাকে সে বললো দেখো তোমাকে একটা কথা বলি, এক উপর আল্লাহ সাক্ষী, এখন রাত্র নিজম, আর তুমি সাক্ষী যে এই মিমসারে আমার ভাইয়ের বাসায় আমি একদিন বেড়াতে আসি, তবু আমার এই সম্পর্কে ওর নামটা আমি বলে দিচ্ছি না, ওরা আত্মীয় মধ্যে এখন বিয়ে করছে, ওই ছেলেটার সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়েছে। ওর পরে আমি ওই জিনিসটা ওই তোমার কাছে চেয়েছিলাম ভাই, আমি একটু ফিরে গেছি, মানে আমাকে বলছিল দিন আমার কাকাকে আমি বলছিলাম, আমার কাকা বলছিল আমি ওই জিনিসটাই তোমার কাছে চেয়েছিলাম, আমার খুব ভালো লাগছে, ওই জিনিসটা আমি চেয়েছিলাম, আর আজকে আমি ওই জন্য বলতেছি যে আমি এই একটা কাজ ওর সাথে করছি। আমি কার সাথে করছো? তখন আমাকে আঙ্গুল দিতে গেল, আমি তুমি কি করলাম? এটা কি মানে আমি ঠিক বুঝলাম না, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। কার সঙ্গে এটা করেছে, মানে বিয়ের আগে আর পরে? বিয়ের আগে, হ্যাঁ, মনে করেন যে ওর বউয়ের সম্পর্কে কেউ একজন, হ্যাঁ ভাই, তার সঙ্গে এই ধরনের সম্পর্ক করেছে বিয়ের আগে। বিয়ের আগে, আচ্ছা, করার পরে মানে ওর ইচ্ছে ছিল আমার সাথে করার জন্য, আমি না করি। এরপর আমি বললাম যে ঠিক আছে, এরপরও তুমি আমার ভালোবাসা থাকো, আমার জীবন অক্ষর হবে। তো এই বলার পরে এরপরে বাস রইলাম, রোয়ার পরে এরপরে কি করলো, আমরা অনেক দিন আমি ভাই কি বলবো মাটি কাটছি, ভারে পোজা পাইছি, জীবন আমার হাতগুলো দেখেন অবস্থা, এই কাজ করছি। কাজ করার পরে আমি অনেক মানে 20-30 হাজার টাকার মধ্যে আয় হয়েছে। আয় হওয়ার পরে আমার তখন বয়স 2.5 বছর বিয়ে চলে। আমি বললাম দেখো আমরা 20-30 হাজার টাকা আয় হয়েছে, একটা বুদ্ধি করো, আমরা টাকাটা অ্যাকাউন্টে রাখি, যে আল্লাহ বাসার একটা যদি আমাদের একটা বেবি হয় তার একটা জীবনে অক্ষর হবে। আচ্ছা ঠিকই কইছো তুমি। সে ভাই কি করছে, টাকাটা নিয়ে 2 দিন পরে বসে বাড়িতে, দেশের বাড়ি যেখানে ঝগড়াঝাটি করলো, আইসা আমাকে বলতেছে মানে ও তেমন আগে বসে, তো ওর বাইরে আমি জিজ্ঞেস আছি হাসুকো, হাসু তো বাড়িতে গেছে, এরপরে 3 দিন পরে আবার গেছে, যাই বলতেছে যে তুমি টাকাটা দাও, এই টাকাটা আমরা একটা ধানের উপরে দেবো, দিলে আমরা মানে চাল কিনবো, চাল কিনা মানে ইসলামের অনুগত যাইটা সেটা আমরা ই করে নেবো, টাকাটা আমরা ভাঙ্গা হবে না। আমি তুমি ওই দিন টাকা নিয়ে গেছো, তুমি ই করছো, মানে এই যেহেতু ফুল আমার সাথে ঝগড়া নিখোঁজ, আমি নেই টাকা নেই মানে তুই মানে যা আসছে মুখে দিয়া, ভাই কি বলবো বললো, আমি বললাম ঠিক আছে টাকা তুমি নিছো না, যা টাকা আল্লাহর রাস্তায় দিয়েছি, যদি আল্লাহ বাসা রেখে আবার টাকার মালিক হবো ভাই, এটা কয়ে এরপর আমি ওরে আনজিতে জোরে বুকে ধরে রেখে মুসিদ যাও সব আসলাম। এরপরে ওরা বাড়িতে আসার পরে সবাই আমাকে বলতে গজ্জামাইয়া। কি মায়া? গজ্জামাইয়া, শ্বশুর বাড়িতে থাকলে বলে গজ্জামাই বলতো, গজ্জামাই বলে, আর বিপরীত বলে হাসিমের ফুট, এখন ফুল মেরপুর ডিলেক্ট হাসিমের ফুট, এটা বলছে। বলার পথে আমি কই দেখো আজকে আমি মিম সারাতে থাকি, আমাকে গজ্জামাই বলে, যা থাকবো না, কুমিল্লাতে চলে যাবো। আমি কই চলো কুমিল্লাতে যাবো গা, কুমিল্লাতে গিয়ে কাজ টাজ করে খামো, তুমি যদি একটা ফ্যাক্টরিতে চাকরি করো আর আমি যদি একটা কাজ করি, দুজন যদি 10-15 হাজার টাকা মাসে কাজ করতে পারি, আর জনটা খাইলে একজনটা আয় থাকবো। আচ্ছা ঠিক আছে, আবার ভাই গেলাম কুমিল্লাতে যাওয়ার পরে আমি আপনার যেটা গাড়ি থেকে মাল আনলোড করা হয় মাটি ইনসাফ, ওইটার ভিতরে আমি প্রায় 300-350 টাকা মতো দৈনিক কাজ করতেছি। কাজ করলে দেখা গেছে ওই সময় ভাই আমি কাজ করতাম ভাই সুন্দরভাবে চলাফিরে, আমরা ওর খাইতে আমরা ভালোটা মানে 100-150 টাকা আমাদের থাকে। একই অবস্থা, ওর মায় যাচ্ছে, ওর বোন যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, মানে ফ্যামিলি ওরা চালা চলতেছে, আমি ওকে ভাই চালা চলতেছে, আমি ফেলেছি ওই কিস্তি দিক দিয়ে শোধ করা, আবার এই করা, এভাবে বাস আমি দিন কাটতেছে। কি করছে সে তখন আমার মানে তখন আমি মোবাইল সম্পর্কে বলতাম না, এলজি একটা সেট ছিল, এলজি একটা সেট সে কিনছে, কিনে আমাকে বলতেছে যে মোবাইলটা আমি ব্যবহার করবো। আমি মোবাইল তো কিনতে ব্যবহার করি, আমি বুঝি না, তুমি বুঝো না, আমি তোমাকে শিখাবো। ঠিক আছে, এলজি সেটটা সে ব্যবহার করে, তখন আমি একটা এয়ারটেল সিম ওকে কিনে দিই, সিম কিনে এয়ারটেল কি গ্রামীণ কি ওইটা বুঝি না, আমি একটা এয়ারটেল সিম কিনে দিচ্ছি, দেওয়ার পরে ওইটা ব্যবহার করতে করতে দেখি মানে অন্য ছেলেদের সাথে টাইম পাস করে, আমি কাজে গেলে টাইম পাস করে, এরপরে প্রায় আমি 6-7 মাস দিনে কাজ করছি। এরপর হঠাৎ বর্ষা গেল এসেছে, তখন নাইটে কাজ করতে হয় গাড়িতে, আমি নাইটে কাজ করতে গেলাম। একদিন আমার মালিক বইটা আমাকে বলেছিলেন তোর বাসায় 3টা লোক আসে, বলে তোর বন্ধু। আমি আমার বন্ধু হইলে তো অবশ্যই গেলা বললো রে, আবার আমার দিকে গেছে। কে বলছে আপনাকে এটা? আমি যে বাড়িতে ভাড়া থাকি এই মালিক, বাড়ির মালিক মহিলা। তো আমি আচ্ছা ঠিক আছে খালামো, আমি তো আমি কইতেছি যে এই আসো, এই আমার কোন বন্ধুরা আইছিল, কয় তোমার বন্ধু না তো, এটা আমার মামাতো ভাই। আমি তোমার 14 গোষ্ঠী আমি চিনি, তোমার মামাতো হয়েছে, কোন মামাতো হয়েছে আমাকে বলো।
কথাটা মার্কেটিং করছ, আরেকবার করবি, এটা পরিণতি কি হবে তুই বুঝবি। মানে আমাকে এই একটা উচ্চতা ভাষায় কথা বললো। আমি মানে কথা কওয়ার পরে ভাই, তুই না বলে আমার সত্যি ভালোবাসস, তুই যদি আমার সত্যি ভালোবাসিস তাহলে তুই আজকে আমার এই জিনিসটা প্রশ্ন করলি কেন? তোর দুর্বলতা আছে, আমি তোমার মন থেকে ভালোবাসি, যদি তুমি বলো আমি বুকটা সিরা তোমাকে আমি দেখাবো কতটুকু তোমাকে আমি ভালোবাসি। বলার পরে বাস ভাই 5ম দিন কাজ করি আমি, রাতে প্রতিদিন সারা রাত কাজ করি, 5ম গাড়ি থামছে এসে চাক্কা ডাক্তারের। এখন 2:10 কি 20 বাজবো, রেল স্টেশন পরে কুমিল্লা, রেল স্টেশন থেকে হাইটটা দৌলতপুর রেল গেট বলে আমি এই জায়গায় আসতে হবে, প্রায় অনুযোগ 10-15 মিনিট লাগে হেঁটে এলো কমাচ্ছে রেল রাস্তা দিয়া। আমি আসতেছি, আমাকে কয়েকটা ছেলেমেয়ে দোষে ধরে বলতেছে বাড়িতে, আমাকে অনেকটা থাইতারবা দিয়া সালার বেটা আইসত কিছু লইস, তা আমরা আকাশ বই রয়েছি তাকে দিয়ে দিছি, এরপর বলছি এসে আমার নিজ চোখে দেখি তারা 3জন বাসার মধ্যে, আমার বাসা, আমার বউ উলঙ্গ। ও মাই গড। দেখার পরে আমি কই, কি তোমার মামাতো ভাই? হচ্ছু। আমি কই তুমি একবার মিমসে, সেটা আমি মেনে নিলাম, এখন তোমার সাথে 3জন, তুমি এটা কি করতেছো আমাকে? এই তো ভাই মেনে নিলাম। না না, আমরা ঘটনাটা শুনতে চাই, মেনে নেওয়াটা তো পরের বিষয়। এরপরে কি হলো ওই সময়টাতে? এই সময়টা মানে আমাকে বললো, বলার পরে ওরা সোজা চলে গেল, আমাকে বললো যে চুপ, মানে আমি আর কিছু বলছি না। আমি ঠিক আছে। চুপ মানে চুপ? কিসের চুপ? চুপ মানে কি মাত বল না জানো, আমার মামাতো ভাই। এখন মালিক বিডি আমাকে চাষ করছে যে সেলিম কি চিনো, আমি হ্যাঁ চিনি খালা, এটা মালিক বিডি। যা হওয়া তারা যাওয়ার পরে হবে। যাওয়ার পরে কয় মানে চিল্লাচিল্লির পর্যায়ে মালিক চলে এসেছিল। মালিক চলে এসে আমি বলতেছি যে কি আমি চিনে মানে কথা কাটাকাটি হচ্ছে যে ভাই আমি অনেক বলতে অনেক দিন মানে অনেক সময় লাগবে। না না, আপনি ইন ডিটেইল বলেন, আমাদের হাতে প্রচুর সময় আছে, আমরা শুনতে চাই। বলতে পারবো, ইটস এ ভেরি সিরিয়াস স্টোরি। হ্যাঁ বলেন, আপনি রিল্যাক্সলি বলেন। আচ্ছা তাহলে আমি বলতেছি যে তোমার যদি মামাতো ভাই হয় তাহলে আমি তো চিনি, আমার নামটা কি বলতে বলো। ওরা তো আমার নাম বলতে পারে না। আমি তুমি আমাকে চিনো? চিনি না। আমি কাউকে চিনো? তারপর একটা লোকে বলে যে ভাই আমরা একটা মুসলিম, আরেকটা লোকে বলে ভাই আমি হিন্দু, আরেকটা লোকে বলে যে ভাই আমি মুসলিম। এই ছেলেটা রং নাম্বার পরিচিত হয়েছে, ওকে প্রথম বোন ডাকছে, ওরা বলছে দেখা করার জন্য, টাকা চাচ্ছে, কিছু টাকা দিছি, দেওয়ার পরে ওর সাথে কথায় এই বাস হয়ে যায়। ওকে, তো 3জন একই সাথে একই সময় 3জন আমি অলরেডি পাইছি। যখন আমি চিল্লাওয়ালা করতেছি তুমি কি করতেছো দেখছি, দেখার পরে তো মালিক বিডি আমার বলছে, আমি বলছি হ্যাঁ খালাম্বু আমি দেখছি। একটা জিনিস চিন্তা করলাম যে আমার মার সমাজ যাবো, যে হ্যাঁ খালাম্বু আমি দেখছি, এটা আমার মামাতো ভাই। তুমি চিল্লাওয়ালা বলে আমি খালাম্বু চিল্লাওয়ালা করছি, ওই মানে কাজেতে যাইছি, মাথাটা মানে একটু নষ্ট হয়ে গেছে, খালারা ওইভাবে বুঝতে দিচ্ছি। দেওয়ার পরে আমাকে বলে সেলিম, আমার মালিক বেডিকে, সেলিম তোর বোধ চরিত্র খারাপ। আমার ওয়াইফরে যখন মালিক বেডি বলছে, আমার ওয়াইফ একটা পীর ছিল যেটাতে বসে এক ইটা মাসে পুরা মালিক বেডির উপরে, হয়তো কুমিল্লার স্থানীয় উপর থেকে খালার পাওয়া ধরে রয়েছে। আমি খালা বলগুলো আমি বসছি, খালা ছেলেটা ছিল মানে খারাপ, ওই ছেলে আমাকে জেমতে পারে ভাই উত্তার মতো ফিটে এই জায়গার ভিতরে, আমার নিজের বোঝেন মেয়েটা খাইয়া। আমি দেখো তুমি এদিক দিয়ে একটা অপরাধ করলা, 3টা ছেলের সাথে ফিজিক্যাল রিলেশন করলা, এদিক দিয়ে মিম সাথে করলা, আবার কুমিল্লাতে তোমায় আসলাম, তুমি এই কাজটা করলা, আবার তোমার জন্য আমি এত মায়ের খেলাম, আজকে তুমি আমাকে একটু কি ভালোবাসা দিতে পারো না? আমি কি এমন তোমার সাথে অপরাধ করছিলাম? তোর বাহে যাকে বড় কথা মনে হয়েছে নি যে ফকির নিজে বিয়ে করাইবো না, এই ফকির নিজে রেজাল্ট ভাই যাক বলছে। আমি মাইকের খাইয়া এখন মানে দেশের মাঝে কথাটা কি পাড়াবর্ষী কাজ করে না, তুই কথা কি থাকে না তুই সব বলতে। তো আমি বলছি যে তুই আমার ভাই সবচেয়ে বড় ভাইটা মানে চুরি করে যায়, গিয়ে বলে তো সেদিন কি হয়েছে। আমি ভাইয়া ওই আমি গাড়ি গেছিলাম না, মানে চাকা টান দিছি উপর হয়ে গেছি গা, বুঝলে ভাই আমার শূন্য হয়ে গেছে গা, অতি সত্যি ওইরকম। তোর বলে জসিম আছে, আমি কই না ভাইয়া মিথ্যা কথা, আমার জসিম আছে না, আমি এমনি করছি, মানে ভাইরা হাসি খুশি দিয়ে বাইরে বুঝে দিছি। তো ভাইয়া আম্মাতে বলছে যে না মা এমনি মিথ্যা কথা একটা উঠেছে। তারপর আচ্ছা, একটা জিনিস আমার একটু কনফিউশন লাগছে, এবং আমার মনে হয় যে শ্রোতারা ওই প্রশ্নটা আমি করতে চাই, তবে আমার মনে হয় গল্পটা আর একটু সামনের দিকে যাওয়ার পরে প্রশ্নটা করি। কিন্তু তারপরেও আমার কাছে কেন জানি মনে হয় এই ঘটনার পরে আপনি তার কাছ থেকে ভালোবাসা কেন চাবেন? মানে এই ঘটনার পর তো ডিভোর্স হয়ে যাওয়ার কথা, আপনি তাকে ছেড়ে দিলেন না কেন? না আমি ওকে ছেড়ে দিতে বলছি কিভাবে? ওকে যদি আমি চোখের আলা 1 মিনিট হয়ে আজ কি ভাই আমার তো দুনিয়া ব্যাপার না লাগে, ওর আমি না দেখলে পাগলের মতো হয়ে যায়। সে আমাকে এমন কিছু একটা জিনিস করে রাখছে, ওর হচ্ছে কুহিরির শ্রেষ্ঠ। ব্ল্যাক ম্যাজিক বলে একটা ব্যাপার আছে, এটা সর্বজন স্বীকৃত, তবে সেটার প্রভাব আপনি বিশ্বাস করেন কি না করেন সেটা অন্য বিষয়। মানে এত কিছুর পরেও ওর কোনো অপরাধ খুঁজে পাচ্ছে না, মানে এটা কিন্তু বারবারই বলি একটা জায়গায় অনেক বেশি সমস্ত কিছুর সমাধান। লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়েও নাটকীয়। বলেন তারপর। ভাই জিজ্ঞেস করছিল মারছে কিনা, আপনি বললেন হ্যাঁ আমার ভাই বলছে, আমার ভাইকে হাসি মুখে আমি বাড়িতে পাঠাই দিচ্ছি। দেওয়ার পরে বাস কাজ টাজ করতেছি, তখন আমি মনে মনে একটা শপথ নিলাম যে আমার একটা যদি ভেবে নেই তাহলে ওর যৌবনটা কমে যাবো গা, আর ওর যে টপটা আছে টপটা নষ্ট হয়ে যাবো গা। মানে আমাকে আমার বাড়িতে একটা পরামর্শ দিল, কত ফ্রেন্ড সার্কেল আমাকে পরামর্শ দিল যে সেলিম একটা ভেবে নেই তুই। তখন আমি কাছে ঠিক আছে, আমি এরপরে ওরা বললাম এই
একটা মানে আমার ওর গর্বে একটা বাবু হয়েছে। কনসিভ করলো সে কনসিভ করছে ভাইয়া, ওষুধকে বাচ্চাটা ফালা দিল। কিভাবে ফালাইছে? ওই আমার ভাগ্নি হয়, আমার ভাগ্নির মাথাতে কালামন্দি দিতে গেছে সে, তো দিতে গেছে তো এই জায়গার ভিতরে তো এদিক দিয়ে ওর ফুপু ডাক দিছিল যাওয়ার জন্য। ওই কি করছে, কালামন্দি না দিয়ে গেছে, তো ভাইয়া খালি এই কথাটা বলছে যে হাসু তুই যে চলে গেলে এটা কি কাজটা হলো? আমি যা করছি ভালোর জন্য করছি, মানে এই কথা আমার ভাইকে বলছে সে, আমি যা করছি ভালোর জন্য করছি। তো বলছি ঠিক আছে, তো ভাই এটা নিয়ে কিছু করছে না? তোর ভাই আমার এই কথাটা বললো কেন? তোর ভাই কর কি? আমি তোর বউ, তোর ভাই কর কি? আমি কই সে তো তোমার বাসুর, সে বলতেই পারে, সে বড় ভাই হিসেবে তোমাকে শাসন করতেই পারে, কারণ আমাকে কেউ শাসন করতে পারবো না। তো আমার মাথার তত্ত্বে বেশি বুদ্ধি দিচ্ছে আল্লাহ। তা আমি বুদ্ধি দিয়ে এমন বুদ্ধি দিছে, তোমরা তো কুহিরে জানো আর মানুষকে পাগল করতে জানো, ওই জন্য তোমাদেরকে এই বুদ্ধিটা দিছে। সে বলার সাথে সাথে আমার কথা বলো। আপনার বউ? হ্যাঁ, আমার বউ। প্রথম গায়ে হাত তোলে আপনার নাকি এর আগে? না, ফার্স্ট আপনার গায়ে হাত তোলে, কারণটা আমি শুনতে পাই। আপনি এর আগে কি আপনার বউকে কখনো গায়ে হাত তুলেছেন? এত বড় একটা ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, তারপরে গায়ে আমি একটা অক্ষরে কসম যে আমি একটু বিন্দু ওকে ধরে বলিনি। সেদিন আমার ইচ্ছে হয়েছিল যে মাটিটা বাঘ হয় নাকি আমি চলে যাবো, মানে আমার মনে একটা জিজ্ঞেস ছিল। আমি বললাম আসো শোনো, তুমি যে এত যুগন যুগন অপরাধী করছো, আমি যদি হাজার লোকের সামনে চিল্লে যদি বলি তাহলে তোমাকে মানুষ কি করবে? উলঙ্গ করে পিটবে। তুমি কি সেই জিনিসটা জানো? তো আমি জানি। তো আমার একটা বিশ্বাস, তুমি জীবনও কাউকে বলবো না তুমি আমাকে সত্যি ভালোবাসো। তা আমি তুমি, তো আমি হ্যাঁ বাসি। সুযোগ সুবিধা বুঝে আমি তোমাকে ভালোবাসি, মানে ওর একটা অ্যাকশনে যে আমি ফকিনির মেয়ে, আমি ওই জিনিসটা তোর সাথে আমি বুঝে নেবো। যাক ভাই এটা কইছে, আমি বলছি ই খোলার পরে আমি আসলো, আমার ছেলেটা পালাই দিল, ই করলো। করার পরে আমার আম্মুকে আমি বললাম যে আম্মু এমন এমন মানে ই করছে। আম্মু বলতেছে যে একটা বুদ্ধি কর, মানে আমাদের এখানে একটা লোক আছে, ওই লোকটাতে একটা পান পরা খাওয়াইলে তুই বাচ্চা নষ্ট হবে না। পান পরা খাওয়াইছে, খাওয়ার পরে বর্তমানে আমার যে ছেলেটা চালা দিলে এই ছেলেটা দুনিয়াতে এসেছে। ভাইয়া হয়েছে কথা ঠিক, ছেলেটা তুই তার মার গায়ে দুধ খায় নাই, এক টান দুধ খায় নাই ওর মার, একবারও না, এক বিন্দুও না। ওর খালাতে 3 দিন দুধ খায়, 3 দিন দুধ খাইছে। এরপর আমি ফিটার দিয়ে ওকে পাচ্ছি। আমি জানি না, একমতো উপরে আল্লাহ জানে যে আমার ছেলেটা যখন জোরের আজান দিত তখন কানের ভিতরে ধরে রাখতো, যখন আসর আজান দিত কানের ভিতরে ধরে রাখতো। কখনো আমার ছেলেটা আল্লাহ দিলে 9 মাসের কারণে আমার ছেলেটা আফুনাতে আসছে। আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার এটা, যদি আল্লাহ তোমার দরবারে এটা আল্লাহ অলি বানাতে আমি চেষ্টা করবো। আমার রান রক্ত বিক্রি করে হলো আমি সেই জিনিসের চেষ্টা করবো। আমার ছেলেকে আমি সবাই বলছি যে তোর ছেলেকে এইখানে আমি কইছি না, আমার ছেলেকে আমি মাদ্রাসায় দেবো। আমার ছেলেকে আমি অধিবাসী নুরানি মাদ্রাসায় দিই। দেওয়ার পর আমার ছেলে টুকটাক যখন বুঝে তখন আমি ওকে দিই। মাশাআল্লাহ 6টা কলমা পারে, রুদ্র সবকিছু পারে। মোটামুটি আমার ছেলে চলার বয়স হয়ে গেছে। এরপরে কি করছে, একদিন সে আমাকে বলতেছে যে একটু বুদ্ধি করে চলো আমরা ঘুরতে যাই। কোথায়? কে বলছে? হাসু। কোথায় ঘুরতে যাইবা? দেখো এই তানভীর তো আর আমাদের সাথে থাকে না ভাই, ওইটা পুরো তানভীর মানে? তানভীর আমার ছেলে। ওকে, ঠিক আছে, মানে ওই রাখছে তানভীর, আমার আম্মু রাখছে সাজ্জাতুল ইসলাম নূর। তো থাকে না, মানে কোথায় থাকে? মানে আমাদের সাথে থাকে না। আমি যদি বলি যে আব্বু তুমি আব্বুর বুকে থাকো না, তো আব্বু শরম, রাতের বেলা ঘুমায় না। না ঘুমায় না। ওকে, মানে আমরা তো ভিন্ন করে থাকি, অন্যান্যর সাথে থাকি। আমি কয় ঠিক আছে, তানভীর তো আর আমাদের সাথে থাকে না, দেখে বুদ্ধি করে তুমি আমরা ঘুরতে যেতে সমস্যা কি? আমি কোথায় যাবো? আমরা মিমশেরাতে যাবো। মিমশের? ঠিক আছে চলো। মিমশের জায়গা খুব সৌন্দর্য, ওই জায়গায় যাবো। আসলাম মিমশা, ঘুরে গেড়ে আসলাম। আসার পরে আমাকে একটা ছেলে আমাকে বলো যে মেয়েটা এই অবস্থা খারাপ, মেয়ে নিয়ে তুমি ঘোরাফেরা করো। ওই ছেলেটাকে আমি একটা থাপড় দিই। আমার স্ত্রী খারাপ না বলা সেটা আমি জানি, তুই কিভাবে জানোস? একটা থাপড় দিয়ে ওকে। এটা এই ছেলেটার সঙ্গে আপনার পরিচয় কিভাবে? রাস্তার মাধ্যমে, মানে আমরা দুজন হেঁটে যেতেছি। ভাই দাঁড়াও, ওই একটা খারাপ মহিলার সাথে তুমি আত্মা হয়? আমি এই কথার সাথে সাথে ওকে মানে কি প্রশ্ন না করে ওকে ভাই থাপড় দিই। থাপড় দেওয়ার পর আমাকে কি বলছে, এখন তো লোকজন হয়ে বসে কি এসে, আমি কি আমরা দুজন হেঁটে যেতেছি, আমরা স্বামী স্ত্রী। আর সে আমার স্ত্রীকে মিথ্যা কথা বলছে, যে আমার স্ত্রীকে সে একটা বিল্লাম আছে, খারাপ বাসায় একটা কথা বলছে, ওই জন্য আমি মিথ্যা দিছি। তো আর আমাকে মিশে করে দিছে। বাস আমরা ঘুরে টুরে আসলাম। আসার পরে ভাই আসলো বরকিত, ঘুরে টুরে আসার পরে বরকিত আসার পরে আমি আবার মানে আপনার শিল্পী আসিফের খুব ভক্ত ছিলাম। আমি আসিফের গান বেশিরভাগ শুনতাম। আমার হাতও আসিফের নাম বাইরে আছে হাতের ভিতরও, যে আমি আসিফকে এত লাইক করি। তা আমাকে একদিন প্রশ্ন আছে সে যে তুমি কি আসিফকে বেশি লাইক করো না আমাকে বেশি? আপনার ওয়াইফ? আমার ওয়াইফ। আমি কই আমি আসিফকে লাইক করবো কেন, আমি ওর গানকে লাইক করি। ঠিক আছে, গান আমাকে ভালো লাগে, গানকে লাইক করি, আর তোমাকে আমি লাইক করি। তো এটা বলার পরে সে মানে হাসি দিয়েছে, হাসি দেখো আমি চাইলাম তোমাকে ট্রাই করে। তো সে আবার ইউটিউবের গান শুনতো, আমি ঠিক আছে। শোনার পরে ভাই কি করছে, মানে বরকিদে আসছে, আমরা গেছে। তো ওর প্রচন্ড মাজা ব্যথা। বরকিদের সরি ভাইয়া, আমরা কুমিল্লার থেকে আসছি। আমি কুমিল্লাতে আসছি আর আমি তো জানি না, মানে আমাদের এখানে ছেলের ক্রিকেট খেলা নিয়ে মানে কাজা লাগছে মানে এই গ্রাম পারিয়া। তো সম্পর্কে আমার বাগিনা হয়, বাগিনা ছিল। তো আমরা যেমন ঈদের সময় আছি সবাই তো বাড়িতে, তো বলতেছে চলো মামু আমরা একটু ঘুরতে যাই। কোথায়? তো মেলাম চলে, আমাদের পাশের গ্রামে
মেলাসে ঘুরতে গেছি, যাওয়ার পর ওই যে ছেলের সাথে ঝগড়া করছে, ওই ছেলের দেখে আমাদের সাথে আমার একটা বন্ধু ছিল, ওর খাকুন ছিল, ওই ছেলের ঘুষি দেওয়া হয়েছে। ঘুষি দিচ্ছে ভাই, ধীরে এসে ঘুষি দেওয়ার পরে ছেলে ওমা করে চলে গেছে। আমি তো আমি মানে ঘুষি দিয়েছি, আমি এতটুকু বলতাম কি নিয়ে আমার কি তা বলতে পারবো না। যখন ওরা ঘুষি দিয়েছে, আমি মানে যে ছেলেটা, ওই ছেলেটার নাম বললাম, আমার খুব বাজে ছেলে। আমি পিছিয়ে বসছি, ভাই এটা মামলা করে বসছি। কে মামলা করেছে? ওই ছেলের মায়। ছেলের মেয়ে আপনার এগেইনস্টে? ওই ছেলের মেয়ে মামলা করছে চাঁদাবাজি মামলা। আপনার? আমার ওই যে বাগিনার মামা, বাগিনার ভাই, তারপরে হিন্দু 3টা ছেলে, আমরা 7 জনের নামে মামলা করছে। এখন করার পরে আমাকে সে বলতেছে যে তুমি কাজেতে কেন গেছো? আমি কই দেখো সাজ্জাতের আম্মু, আমি তো ওই জায়গাতে যাই নাই, আমি এই জায়গায় গেছি, ওই ঘুষিদানের পিছিয়ে বসছি। তোমার নামটা কেন করলো? অলরেডি মানে এমনি দিস 7 জনের নাম দিচ্ছে। ভাই এখন তো মামলা কি যে ওয়ারিং না কি যে হয়, বাড়ি গেছে। এখন ওয়ান বাড়ি গেছে, পুলিশে আমাদের বাড়ি মানে আক্রমণ করে যে ঘরের এইটা নিবে, ওইটা নিবে, ওইটা নিবে। এখন তো আমার মা বাবা আমার প্রতি কি পেয়ে গেছে, তুই কি কারণে এই করছে? আমি মার করলাম যে মা, আমার এরপরে পুরা এলাকার মানুষ বলতেছে যে এই নিয়ামতকান্দির ভিতরে পুরা মানে আপনার সালিয়াকান্দি ইউনিয়নের ভিতরে ফুলিমের মতো একটা মানুষ হয় না। ওর ছেলে মানে আমরা কোনোদিন শুনি না যে কারো একটা বকা দিতে বা একটা গাইল দিতে, কারো অন্য কারা পাড়া দিতে। ওর ছেলে মামলা খাইছে, এই জায়গায় কিন্তু একটা রহস্য আছে। রহস্যটা হচ্ছে যে ছেলেটা ঘুষি দিচ্ছে, ওই ছেলেটাকে মামলা দিয়েছিল। ওই ছেলেটা ভাই একটু টাকাওয়ালা পয়সাওয়ালা, তো আমাদের কিন্তু ব্যাট রেকর্ড নাই। ওই ছেলেটার নামটাকে একটা আমার নামটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, দিচ্ছে ভাই, ওয়ারিং বাড়ি গেছে। আমি আমার জীবনে অতি ফার্স্ট ঢাকাতে আসি, ঢাকা হাইকোর্ট। ওকে, ঢাকা হাইকোর্ট আসি, আসার পরে মানে আমরা 22,000 টাকা কন্ট্যাক্ট করি যে আমাদেরকে একটা অগ্রিম জামিন দিল। 22,000 টাকা? 22,000। কার সঙ্গে কন্ট্যাক্ট করে? কন্ট্যাক্ট করি উকিলের সাথে। আমাদের এখানে একটা লোক থাকে, ওই লোকটা দিয়ে উকিলের সাথে কন্ট্যাক্ট করি। ভাই এই জায়গায় বসে রইলাম, জীবনে তো দেখছি না আদালত, অফিস আদালত, কিন্তু মামলা গাইছি না, কিন্তু আমরা ভাই এনে বইয়ে রইলাম, মানে পার্কের মতো বসে রইলাম। বললো তোমাদেরকে সিরিয়াল ডাকবে। ভাই সকালে না খেয়ে বলেছি, আসরুক তো হয়ে গেছে, বলে ডাকবে, যা 5 জনের পরে 10 জনের পরে, এমন করতে করতে ভাই সারাদিন কেটে গেল। অফিস বন্ধুগুলো আর ডাকলো না, রইলাম এই জায়গার ভিতরে। এক হিন্দু ফ্যামিলিতে গিয়ে আমাদের এত আত্মীয় স্বজন ঢাকা শহর থেকে, আমি অনেকজনকে মিস করে, কেউ আমাকে ফোনটা করে না, এত আত্মীয় স্বজন থেকে আমাকে কেউ করে না। তো একটা হিন্দু ছেলের বাড়িতে আমার মানে সম্পর্কে দেখার পরিচিতি, ওর বাসাতে আমি থাকি। থাকার পরে আমাকে হিন্দু প্লেটে ভাত দেয়, আমি ভাত রেখে খাইনি। আমি বলছি যে আমি খেয়েছি, মিথ্যা কথা বলছি যে আমি খেয়েছি। তুমি যদি খাও তোমার চোখগুলো এত ইকা। আমি ভাই আমি যে সারাদিন দাঁড়াচ্ছেন রোদের ভিতরে, ওই জন্য যাক এখান থেকে ভাই মামলা ওয়ারিং বলেছে, আমরা কিন্তু যাবেন। এরপরের দিনও কিন্তু যাবেন পাই নাই, এরপর চলে গেছে কোথায়, আবার দেশের বাড়িতে চলে গেছি। এখন দেশের বাড়িতে চলে গেছি, আমার ওয়াইফকে বললাম যে আমরা তো 60,000 টাকা, আমার বলতে মনে হয় আমার 60,000 টাকা আছে তোমার কাছে, তুমি 60,000 টাকা থেকে 5,000 টাকা মানে এখানে আসার খরচ যা আছে সব আমার আব্বু দিচ্ছে। আমার আব্বুকে আমি আল্লাহর কসম 4 হানা পয়সা আমার আব্বুকে আমি কাজ করে খাওয়াই নাই। মা বাপকে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আমি খাওয়াই নাই। শুধু যা আসলো ওদেরকে খাওয়াইছি, ওদেরকে পালছি, ভাবছি যে ওরে আমাদের মা বাবা, ওরে আমার সবকিছু। আর ওর মা আমাকে একটা আশ্বাস দিয়েছিল যে আমি তোর 5 ভাইয়ের উপর দিয়ে রাখবো, ওই আশ্বাস নিয়ে চলছি। অথচ আমার ভাইয়েরা প্যান্ট পিন্ডা, শার্ট পিন্ডা, সেন গতর দিয়ে আটে, আর আমি হারা একটা লুঙ্গি মিটা শার্ট পিন্ডা আমার বাইরেতে ধার করে সাথী করে আমি চলাফেরা করি। আমাকে এতটুকু উচ্চতা দিয়ে ওরা রাখিস। এক ভাই গেলাম জায়গার ভিতরে, বাড়িতে গেছিলাম, আমার আব্বা টাকা দিচ্ছে। টাকা দেওয়ার পরে আমার আব্বু বলেছে, বাবু কিছু টাকা আছে নিয়ে দাও, এখন তো মামলা ইয়ে গেছে, বাবা তুমি কিছু রাখবে নাকি এই বয়সে? আমি কিছু কথা ঠিক হইতে বলছে। এরপরে আমাদের বাড়ি গেছে একজনের সাথে 70,000 টাকা কন্ট্যাক্ট করি। ভাই 70,000 টাকা দিলাম, সে কি করছে 50,000 টাকা খাইয়া 20,000 টাকা দিছে ইয়ারে, মানে কি যে বলে ওরা পুলিশকে, পুলিশ না ওসি না কি বলে, ওকে 20,000 টাকা দিয়া আসে বলতেছে তোরা মামলা শেষ। তা আমরা তো মনে হয় মামলা শেষ। আমি কিছুদিন পরে কুমিল্লাতে যাই, আমাকে অ্যারেস্ট করে। আমাকে বলে তোমার নাম কি? আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি বলছি আমার নাম সেলিম। তো তোমার আব্বু না? তোমার আব্বু নাম ফুলমিয়া। সাথে সাথে গ্রেপ্তার। কুমিল্লা কোথা থেকে অ্যারেস্ট করে? কুমিল্লা ঠাকুরপাড়া থেকে। মানে আপনি চিন্তান না হঠাৎ করে পুলিশ এসে অ্যারেস্ট করে? হ্যাঁ সরাসরি। সাদা পোশাকে ছিল? সাদা পোশাক না, পুলিশ পোশাক ছিল। আমি তো জানি আমার মামলা নাই। আর যে বাদীটা মামলা করছে, আমি ওই বাদীকে আমি জীবনে দেখি নাই, বাদীর ছেলেকেও দেখি নাই, বাদীকে আমার সাথে ছিলাম দেখি নাই। বাদী আঙ্গুলতে দেখা দিচ্ছে ধরে লাইছে। বাদী আমাকে চিনতো, আমাকে, আমার একজন বাগিনার ভাই, 3 জনকে ধরে নিল। কোথায়? জেলখানা। হয় জেলখানা নিয়ে গেছে, জীবনে জেলখানা শেখা বলে যে লকআপ কাস্টডি। এতটুকু একটা ভাই, এখন যতটুকু এতটুকু একটা রুম, এটার ভিতরে ভাই 100 জন মানুষ, নাই বাথরুম নাই কারেন্ট। মাই গুডনেস ভাই এমন পেটে ক্ষুধা, পানি না মানুষকে খাই, এত পানি তিরাস। আমি কই এত কষ্ট। তখন আমি বলতাম যে হাসু তুই, মনে মনে বলছি হাসু তুই পাপ করছ, তা আমি ভোগ করতেছি। এটা আমি বলছি যে ছেলে যদি বাপ যদি পাপ করে, ছেলে ভোগ করে, মা যদি পাপ করে তোর কষ্ট এগুলোর উপর আলো দেবো। আমার এইটা নিয়ে আমি ওকে মানে মনে মনে গাইলাই। এরপরে ভাই ওই জায়গায় নিল, এখন কাস্টডি হবে 4টা বাজে।
ওই যে আমার বড় ভাই পাগলের মতো হয়ে গেছে। আমার বড় ভাইয়ের অত বড় বড় মোবাইল, একটা মোবাইল চিন্তা করে থাপা দিয়ে হয়ে গেছে গা। মোবাইল নিচে গা তো ভাই ভাই করতেছে, ভাই ভাই আমি কইছি ভাই ফানি কামো, ভাই ভাই কথা শিখাতেছে। টাকা ছিল 1600 টাকা দিয়ে নিছিল। এরপর আমার ভাই টাকার দিক মোবাইলের দিক চাই নাই, ওই বোতল দিয়ে পানি নিয়ে 100 টাকা ঘুষ দিয়া পুলিশকে পানিটা দিছে। ভাই পানিটা নিয়ে শাসি খালি খামু 4-5 দিন থাপা নিয়ে গেছে। হ্যাঁ পানিটা নিয়ে গেল থাপা দিয়ে, নেওয়া যাওয়ার পরে আর পানি খেতে পারলাম না। অনেক কান্না করলাম এটার ভিতরে। কান্না করার পরে এক লোক আমাকে বলে, এই কান্না করতে হয় জেলখানাতে আসলে, কত শ্বশুর বাড়িতে আইসে গেছি কান্না করছি না। আমি ভাই আমার পেটে ক্ষুধা, পানি তিরাস। এই কথা কোনো ভাই আমার দিচ্ছে 2 থাপড়। বলে যদি পেটে ক্ষুধা তারপর পাপ্প সৎকা কি মামলা এইছ জেলখানার ভিতরে ভাই যদি মিথ্যা কথা বলে যে আমি 4-5টা মার্ডার করেছি তাহলে কেউ তাকে মারে না। তখন আমি বলছি আরে আমাদের মানে মানুষের আমি শুনতাম, আমি 7-8টা মার্ডার করেছি। এখন যদি আরেকটা কিছু থাবা দাস তোর বুড়িটা ফুসতে ফেলা দেবো। মানে আমি উচ্চতা ভাবে বলতেছি। এখন দেখি ভাই সবাই বলতেছে এই বছরের জায়গা দে, এক সাইডে জায়গা দে। মানে ওরা ভিন্ন হয়ে গেছে। এখন বাকি এখন এতক্ষণ বসা জায়গা পাইনি, এখন বসা জায়গা পাইছি। আমি মিথ্যা কথা না জয় বেশি। এরপরে বাস এই জায়গাতে ভাই 4টা বাজে আমার কাস্টরি দিল। কাস্টরি বলতে কি মানে হাতে হ্যান্ডকাপ পরে জেলখানাতে নিয়ে গেছে। জেলখানাতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে একটা আমদানি বলা হয়, যেটা আমদানিতে নিয়ে রাখছে। রাখার পরে সকালবেলা এই ওই খবর পাইছে, পাওয়ার পর আমার সাথে আমদানি থেকে দেখা করে আমি বলতেছি যে আমাদের কিন্তু কাপড় চোপড় নাই, তুমি কাপড় চোপড় টাকা পয়সা দিয়ে যাও, আমরা খেতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছে। তো আমি বলছি দিবে। আমদানি তো এরপর আমার ভাই গেছে। আমার ভাই যাওয়ার পরে কি হচ্ছে, ভাই এখানে তো শুধু আমাদের প্যান্টটা আর শার্টটা, আর তো কিছু নাই, তো এখন আমরা কি করে খাবো? তো এটা পরে এখন ভাই কি করছে, আমাকে 500 টাকা পিজি কার্ড মানে পিজি একটা বই বলে ওই পিজি বইয়ে 500 টাকা দিছে। এরপর আপনার কলা কিনে দিছে, বিস্কিট অনেক কিছু কিনে দিচ্ছে, কাপড় চোপড় কিনে দিচ্ছে। আমার ভাইয়া বলে যে তে যে তার বউর জন্য এতই পাগল, একটা মেয়ের জন্য এতই পাগল, সবকিছু আছে, ওকে আজকে আমরা ইন্টারভিউ দেবো। কিসে দিব আমি বুঝি নাই। মানে আমি যে আমার বউর জন্য তো পাগল, শ্বশুরের জন্য তো পাগল, যে মানে বউ যা করে তার ছিটে বলা আমরা যা করি এটা এর বিপরীত। মানে আমার ভাই এটা বলতেছে মানে আমার বউকে একটা ইন্টারভিউ দিব। এসে বলতেছে আসো সেলিন না বলছে তোর কাপড় চোপড় নিয়ে যেতে। এটা কি মানে একটা খারাপ ভাষার কথা বলছে ভাই, আমার মুখে সেটা আসবে না। এই কথা বললা সে আমাকে কাপড় চোপড় কিনে দেন। আমার মার কান্না আল্লাহর আরশটা প্রতি মনে কাঁপছে যে আমার ছেলে তোর জন্য এত কিছু করছে। একটা লুঙ্গি 150 টাকা, একটা শার্ট 50 টাকা, একটা গামছা 50 টাকা। এই জিনিসটা যদি না দিতে পারো ই করছে। আমি বাড়িতে বলছি, আমি বাড়িতে ডরে বলিনি যে ভাই টাকা আছে। পরে যখন আমার ভাই আমাকে এটা জিনিসটা শেয়ার করছে, আমি বলছি যে ভাই ওর থেকে 60,000 টাকা আছে, তুমি টাকাটা এনে আমাকে এখান থেকে উদ্ধার করো। সে বলে তোমার ভাই আমাকে 1 টাকাও দেয়নি। এখন মানুষ আমাকে 1 টাকাও দেয়, 1 টাকাও তোমার ভাই আমাকে দেয়নি। তারপর হাসি কি করে না মানে বউয়ের কাছে। হ্যাঁ আমার বউ বলছে কি আমার ভাইকে যে তোমার ভাই 1 টাকাও দেয়নি। মানে আপনি তাকে 1 টাকাও দেননি, অস্বীকার করছে। জেলে থাকা অবস্থা দেখতে এসেছিল, একবার দেখতে এসেছিল। ওকে। এখানে বাড়ির মানুষ বলতেছে যে মামলা তোর জামাই পড়ছে সারা জনম বাড়িতে পারবো না, তোর জীবন এই জীবনকালে জীবনটাকে তো নষ্ট করবি, তুই তোর একটা পথ ধরস না। ওর মা বাপেরা বলছে। সে ভাই কি করলো, আমি জেলখানাতে সে কিভাবে যে মানে ওমানে একটা লাইন ওমানে চলে যাবে। ওমান বিদেশ। ছেলের বয়স কত তখন? তখন আমার ছেলের বয়স আপনার 7 বছর। 7 বছর মানে মাদ্রাসায় তখন পড়াশোনা করছে সে মাদ্রাসা লেখাপড়া করছে। 6-7 বছর। ওকে। আপনার 13 সালে গেছে কি? তখন আপনি জেলে। আর আপনার ওয়াইফ ট্রাই করছে ওমান চলে যাবে। মানে এমন একটা ইউজ মানে আমাদের ফ্যামিলি কাউকে বলে নাই। এখন ওমান যেতে ওকে বলছে তুই যদি ওমান যাস মাত্র তুই 20,000 টাকা দিবি, 20,000 টাকা দিলে তুই ওমানের মাটিতে যেতে পারবি। আর তোকে খাদ্য মানে আপনার আরবি বলে বুঝবেন না বাংলা, যে কামলামাইয়া হিসাবে মানে ওদের আরবিরা বলে খাদ্দামা, যে খাদ্দামা হিসাবে তোকে নিলে 16,000 টাকা মাসে বেতন দিব। তাহলে তুই একটা জিনিস দেখ, তোর জীবনে লাইফটা করতে পারবি 16,000 টাকা প্রতি মাসে পাইতেছ। ঠিক আছে, তার তো ভালো হ্যান্ডসাম ছেলে হবে, তুই এমনি স্মার্ট। মানে এভাবে যখন তারা ফ্যামিলি মানুষ পরামর্শ দিল ফুল চেঞ্জ হয়ে গেল, একদম কাগজপত্র সবকিছু ওকে। আমার আল্লাহর হুকুম, আমারে 29 দিনের মাথায় আমার আবু 42,000 টাকা দিয়ে আমাকে জামিন করায়। 29 দিনের মাথায় 42,000 টাকা দিয়ে আপনারে জামিন করালো। আর সে এই 29 দিনের ভিতরে পাসপোর্ট করছে, মেডিকেল করছে, অলরেডি কাগজপত্র ওমানে পাঠাই দিচ্ছে। এবং আপনার সঙ্গে কিছুই শেয়ার করে নাই। তো আমি একটা আবার কিছু যেতে হয় যে আমি যখন 26 দিন আমি জেলের ভিতরে, তখন সে আমাকে একদিন দেখতে গেছে ওই জায়গার ভিতরে। ভাই জীবনটা ভাই শেখাইতে বুঝে ভাই ভাই গেলেছে পুরা। মিথ্যা কথা বলতে হবে যে তোর চাঁদা, আমি কইছি জীবন গেল আমি সেটা বলবো না। যদি আমার সত্য কথা বলে যদি আমার যে মরণ হয় সে আমি এখানে মরবো। যে আমি কখনো চাঁদাবাজি করি নাই, কোনো 50,000 টাকা চাঁদাবাজি বছর এত বুড়ি শোনা আমি কিচ্ছুই করি নাই, আমি কিছু দেখি নেই। মানে আমাকে আরো বেশি মারধর করে রিপোর্টের মাধ্যমে।
এখন ভাই কেউ যদি দেখা করতে যায় তাহলে অনেকক্ষণ মানে দাঁড়িয়ে থাকতে হয় বাইরে। পার্সোনাল ভাবে দেখা করলে টাকা দিয়া তাহলে সরকারে দেখা করা যায়, আর পার্সোনাল টাকা ছাড়া দেখা করলে 1-2 ঘন্টা বার ভাগ্য ভালো হলে 10-15 মিনিটে দেখা হতে পারে। এখন যে ভাই আমাকে বাইরে এসছে, আমি তো আর বাড়িতে পারতেছি না, আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে হচ্ছে। মানে আপনাকে বাড়ি বুড়ি দিয়ে বলছিল যে মানে স্বীকার করো যে তুমি চাঁদাবাজি করেছো। চাঁদাবাজি করছেন, তো আমি তো ভাই মিথ্যা কথা বলবো কিভাবে? আমি করি নাই, সেটাই স্বীকার করছি। এলাকা আমাকে আরো বেশি মারে। এই ডাইন হাত আছে না ভাই, এই ডাইন হাতের ভিতরে একটা মানে কারেন্টের লোক দেয়, দিয়ে কষ্টে পেঁচায়, বাম হাতে দিয়ে একটা বসায়, পেঁচাচ্ছেন হাত পরেই ভাবে বাঁধে, বাইন্দে আসেন এরপর পিঠে। যখন ভাই পিঠে তখন কিচ্ছু বলা যায় না, মানে আমাকে পিসছে কি না পিসছে সেটা আমি বলতে পারবো না। যখন ভাই কারেন্টের হিটে নেয় গা, আর পর বাঁধ ছেড়ে দেয়, তখন উপরতে মাটিতে পড়ে যেত সে। আমাকে আমি আসতে যে ভাই একটু রেট হয়েছি নি ভাই, আপনার গিরা গাছে ভাই গেলে অন্ত ভাই আমি আসতে পারি না, আস্তে আস্তে তো আসতে হবে। আর ওই জায়গার ভিতরে ভাই কিন্তু লাঠিও দেয় না, মানে লাঠিও দেয় না যে বর করে আসতে হবে, মানে নিজের ইচ্ছা চলতে হবে। তো ভাই আমি আস্তে আস্তে আইছি, মানে আমার আসতে রেট হলো কেন, সে আমাকে গালাবদ্ধ। বা আপনার ওয়াইফ? আমার ওয়াইফ, এই তোর লেগে কে আমি 3 ঘন্টা বই থাকতাম রে, হ্যাঁ তোর বাইরে গেলে টেয়া রে। আমি জেলখানা থেকে আমি বলছি রে আসো, তোমার ভালোবাসা আমার কসম লাগে, তুমি আমাকে বকা দিও না, তুমি প্রয়োজন আমাকে বোতল বিষ দাও, আমি খেয়ে মরে যাবো। তবে আমি এই অপমান থেকে আমার ছেলে আমাকে বলে আব্বু তুমি তুমি কি করো, তুমি পুরুষের 4-5টা ঘুষি দিয়ে উপর দিয়ে পরে হাল দিয়া, আম্মু তুমি আব্বুকে গাইলেও না, আম্মু তুমি যদি আব্বুকে গালাও আল্লাহ গুণা দিব তোমাকে, আমার ছেলে বলতেছে। আমি ওই কথাটা শোনার পরে ভাই সে মাত্র অলরেডি 3-5 মিনিট কথা বলতে পারে, বৃষ্টি হলে সে চলে বস। মানে হয়তো আমাকে এটা বললো রে যে আমি চলে যাচ্ছি বা কি, এটা মনে হয় কি বললো তা বলতে পারি না, আমাকে আসতে দেরি হলো কেন একজন গালাবদ্ধ। বাস আসে বসে 26 দিনের মাথায়, আমি 29 দিনের মাথায় বাড়িছি। আমি যেদিন বাড়িছি আমি 29 দিনের মাথায় আপনার বিকাল 5টার দিকে বাড়িছি জেলখানা থেকে। বাড়ানোর পরে আমার ছেলেও বাড়িছে। আমার ছেলে মনে হয় যে আমার আব্বু এটার ভিতরে কাজ করে এসেছে, আমাকে বলছে আব্বু তুমি কাঁঠাল কিনে দাও, ওইটা কিনে দাও, সিঙ্গার কিনে দাও। আমার পিজি কাটে মাত্র 75 টাকা ছিল, 71 টাকা ছিল, আমাকে 70 টাকা দিয়ে দিছে। আমাদের 70 টাকা বুঝিয়ে আছে। আমি এখন বাড়িয়ে ভাই জেলখানা থেকে আমি কুপোষণ বলতে পারি না, মানে কেমন যে লাগতেছে বলতে পারবো না। আর মানে শরীরে কিন্তু এমিস পাচ্ছে না। ওই জায়গার ভিতরে আপনার মেডিসিন খাওয়ায়, যেটা বেল পাতা বলে, তারপরে তেঁতুলের পানি দিয়ে একটা মেডিসিন করে খাওয়ায়, ওই জন্য কিন্তু শক্তি আসছে না। আর ভাই এটা বলতে হবে যে যে ব্যক্তি হয়তো 1 বছর জেল খাটে, তার জীবনে স্বামী স্ত্রী ফিজিক্যাল রিলেশন না করলে হয়, মানে এই ফিজিক্যাল রিলেশন যে একটা এই জিনিসটা থাকে না, মানে একদম কিল করে ফেলে, একদম কিল করে ফেলে। যারা 10 বছর কাটে তারা না বিয়ে করে চলবে, আমি যতটুকু আমার মানে আপনার নিজের উপলব্ধি এটা বুঝছি। মানে এটা কিল করে কিন্তু ওষুধ দেয়, এটা ওষুধ ভাই বেলপাতা খাওয়ায়, আর হচ্ছে তেঁতুলের পানি, আরেকটা মেডিসিন দেয়। তেঁতুলের পানি খেলে এইভাবে সেক্স কমে যায়, আর বেলপাতা খেলে আরো কমে যায়। আর একটা মেডিসিন দেয়, মানে আপনার খাওয়ায় কি, মানে আপনার ঢাল, আর হচ্ছে সবজি, আর হচ্ছে মানে আবার এইভাবে নিয়ম ঠিক আছে। গরুর মাংস খাওয়াবে তবু গইনা ছোট ছোট টুকরা 4টা 3টা, মাছ খাওয়াবে তবু পাক করে না, মানে ভাজি করে একটা, মানে এইভাবে এই ওষুধটা যে খাওয়ানো হয় আপনাদেরকে বলে খাওয়ানো হয় যে এটা আসলে সেক্সুয়াল না না, সেটা কিন্তু ওরা সিস্টেম করে আলটিমেটলি কিল করে। যদি মানে এখন আমার শরীরে যে শক্তিটা আছে, যদি জেলখানাতে আমার এই শক্তিটা থাকতো, জেলখানা দেওয়াল করবে না, ভেঙ্গাই পড়বে। জেলখানা ভেঙ্গা এসে পড়ার জন্য ওই জন্য ওদের মানে শক্তিটা কমায় নেয়, সেক্স পাওয়ারটা কমায় নেয়। তো ভাই আমি যে এসেছি, এই আমার হাতে এক হাত আছে না, এক হাতের ভিতরে মানে উপরে লেখা আছে গুমতি 2, এই রুমে 85 জন প্রবেশ করতে পারবে। অথচ ভাই এই রুমের ভিতরে আমরা 150 জন লোক ছিলাম, 85 জন লেখা আছে সামনে দিয়ে, আর এটার ভিতরে আমরা 150 জন লোক ছিলাম। আমি 1 হাত পরিমাণ মানে আমাকে জায়গা দিত। আমি ভাই এখন আমার শরীরটা নাই, আমি আরো প্রচন্ড মোটা ছিলাম। তো এই জায়গার ভিতরে কি আমি একটা জায়গাতে শুয়ে থাকতে পারবো? মানে আপনি কাটতে শুলে কাটতে লড়তে পারবেন না। আবার কি এমন একটা সিস্টেম আছে, মানে আপনি এইভাবে কাটতে একদিকে শুয়েছে না, আরেকজন এইভাবে শুয়েবে, আরেকজন এইভাবে শুয়েবে, মানে উল্টা করে ক্রস 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 ক্রস। আপনার পায়ের জায়গায় একজন মাথা থাকবে, একজনের মাথা মানে সোজা করে শোতাবে, মানে যেমন এদিকে মাথা আছে না, এরপরে আবার এদের বাস করি। তবু যেমন আপনি কাট করে ঘুমাইছেন, আসলে এভাবে চিট করবেন, এটা হবে না। কাট মানে কাট, কাট মানে কাট, চিট মানে চিট, উবুত মানে উবুত। ঘুরতে পারবে না, ঘুরতে পারবে না। সেটার নাম হচ্ছে আমদানি। মানে জেলখানাতে যদি সবচেয়ে কষ্ট থাকে থাকে নিয়োজন, আর নিয়োজনে এই মানুষকে দেয় যারা টাকা পয়সা থাকে, তারা মানে ইচ্ছে করে নেওয়া। এই ভাই ওই জায়গাতে ছিলাম, টাকা পয়সা যাদের থাকে না তাদেরকে ফালায় ওইখানে, ওই জায়গায় ফালায়। আর মানে খারাপ, মানে ওই জায়গার ফালানোর উদ্দেশ্য হচ্ছে যে সবচেয়ে বিকাউস খারাপ, তাদেরকে ওখানে ফেলায়, ওই জায়গায় ফালায়। তা আমরা ভাই জীবনে জেল টেল খাটি নাই, ওই জায়গায় ফালানোর টাকা দিয়ে আপনার উপরে আসা যায়, মানে শিফট টেস্ট করা যায়, টাকা দিয়ে মেডিকেলও থাকা যায়। আমরা তো ভাই জীবনে খাটি নেই, বুঝি নেই, বা কেউ আমরা আত্মীয় স্বজন খাটি নেই, বুঝি নাই। তো এই কষ্টে ভাই আমি ছিলাম। আমি যে থাকলাম, আমি বললাম যে এইভাবে এই করলো। আর এদিক দিয়ে ভাই ওইখানে বাথরুম কেমন, গোসল করার জায়গা কেমন, টয়লেট কেমন? এই ভাই বাথরুমের কথা বলছেন ভাই, আমার খুব কষ্ট লাগতেছে। ওই জায়গাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, যারা হিন্দু তারা কিতাব তালিকা, যারা মুসলিম 5 ওয়াক্ত। তবে সবাই যে ইচ্ছে হয় পড়ে, না হলে পড়ে না, তবে বেশি মানুষ পড়ে। আমি একদিন গোসল করতে গেছি, প্রায় আমরা 75 জনের পাশে, আমি এত বড় ভাই প্লাস্টিকের জগ, যে জগ মানে পানি যে খায়, এই জগ দিয়ে 3 জগ পানি দেয় মাথাতে, ঢেলে দিচ্ছে 3 জগ। এই 3 জগ পানি দেওয়ার পরে আপনি সাবান দিবেন,
সাবান দেওয়ার পরে 3 যোগ পানি দিব, 6 যোগ। এমন আমাদের যে সময় জেল কাছে এমন সিস্টেম ছিল, এখন কি তা জানি না। আচ্ছা, 3 যোগ পানি দিচ্ছি ভাই, এখন যে সাবান দিয়ে গোসল এই জায়গায় ফেনা রয়েছে, এই জায়গায় ফেনা রয়েছে। আমি ওকে বললাম যে ভাইয়া কয়েকদিন যে আমি বললাম যে ভাইয়া আমি একটা কথা বলি, যে আপনি জানেন কিনা জানেন না যে ইসলাম বলছে যদি আপনার একটা পশমের গোড়া যদি না ভিজে তাহলে আপনার নামাজ হবে। তাহলে ভাইয়া এইটা ভাই বলতে দেরি হয়েছে, ওই যে জগটা ছিল এক পিড়া দিছে, জগ হাতু আমার পিড়ে কয় জেলখানাতে ইসলাম তৈরি করস। তখন আমার একটা ইচ্ছে হয়েছিল জেলখানার ভিতরে যদি ভাই কিছু পাপ করে তাহলে সেলে দেওয়া হয়। সেলে দেওয়ার মানে এই সিস্টেমটা আমি আপনাকে বলছি। সেল মানে কি, কারণ আপনি জেলখানাতে আর পাপ করছেন, আবার একটা মামলা হয়েছে। সেল মানে হচ্ছে আপনাকে যদি বেশি জরুরি একটা পাপ করেন তাহলে একটা খাসি দেওয়া হবে, মুরগির খাসি যেভাবে করার মতো, যে লোহার কাটা। বসে রয়েছেন তো দাঁড়াতে পারবেন না, চিততে পারবেন না, চিততে পারবেন, এদিক দিয়ে চিতবেন, এদিক দিয়ে কাটা ডুবো, এদিক দিয়ে চিতবেন, এদিক দিয়ে দেখবেন, এদিকে ডুবো, শুয়ে রয়েছেন উঠতে পারবেন না। গোসলের সময় হয়েছে ওর আগে টিপ দিছে, খুলে দিছে, বাস। মানে এভাবে একটা সিস্টেম, যেটাকে সেল বলা হয়। আবার উলঙ্গ করে রাখে যে ছেলেরা ছেলে মানে ফিজিক্যাল রিলেশন। ও মানে ছেলে যদি কোনো রিলেশন করতে চায় ফিজিক্যালি, তাহলে তাদেরকে এইভাবে ছেলে বা কেউ দেখা গেছে যেমন আপনি জেলখানার ভিতরে মানে পানি নিয়ে জোগাড় রাখছে, লাইকে মাথা ফাটাইছে বিড়া দিয়া বা ঘুষি দেওয়া, তারপর মারামারি করছে, তাদেরকে এইসব করা। ছেলে মানে যোগ্য হলে আবার মানে আপনাকে আরেকটা গাছের মধ্যে একটা করা লাগায়, এটা বলে গাছ ফাঁসি। মানে কি যে আমি সেটা ভুলে গেছি এখন, যে ওইটা দিয়ে সারাদিন দাঁড়া করে রাখি। ঠিক আছে, এরপরে ফাইল দেওয়া হয়। ফাইল কি বুঝেন না, আমি বলতেছি ফাইল মানে সোজা হয়ে দাঁড়াও। যে একদিন মানে জেলখানার ভিতরে পানিটা বলতে, এরপরে আপনার বাথরুমে যখন আপনি যাবেন আপনার অর্ধেক শরীর দেখা যাবে, মাথা দেখা যাবে, আপনি বাথরুমে আছেন কিনা আছেন। আমি একজনকে প্রশ্ন করলাম যে ভাই এই যে বাথরুমের ভিতরে একটা মানুষ বসে আছে, যে এই যে কেন, যদি বাথরুম ফুল দেয়, যদি ফাঁসি দিয়ে মারা যায় ওই জন্য। তো যাক ওইটা বাস ই করলো, যে এভাবে ভাই জেলখানার জীবন আমি কাটানোর পরে এরপর আমি আসলাম বাড়িতে। আমি ওই 29 দিনের কোনো আমি পেলাম, জামিন পাইলাম। মানে আমি 28 দিনের জামিন পেয়েছি। সন্ধ্যাবেলা আমার ভাই আমাকে বলছে, আমি জিনিসটা বুঝতে পারি নাই। তো মানে জেলখানার ভিতরে একটা মানে আপনার নাইকেল গাছ আছে, এটা বলতে মানে আপনার জামিন নাইকেল গাছ, মানে এটাতে নাইকেল পড়লেই মানুষের জামিন হয়ে যায়, যে বসে থাকে এটা তলে পড়লে জামিন হয়ে যায়। তা আমাকে সবাই বলতেছে যে তোর জামিন গাছে তোর, আমি জামিন গাছে তোর গেছে, আল্লাহর কি হুকুম, সাথে সাথে নাইকেল বুঝে গেছে। আমি বললাম আমার জামিন হয়ে গেছে। এখন বলতেছে জেলখানাতে আসার সময় কেউ 60 টাকা দেয়, কেউ লঙ্গির কেনা। একজন মানে আমি জেলের মধ্যে একটা মানে লেখা পাইছি যে মায়ের বুক খালি হয়, জেলের বুক খালি হয় না। মায়ের কোনো ভালো সন্তান জেলখানাতে আসে না। লেখা পেয়েছেন এটা একটা মানে লেগেছে, যে এই লোকটাকে ফাঁসি দেন আগে মারা হয়েছে অনেক আগে, আমি দেখি নাই, আর একটা জ্যাকেট আসছিল। আচ্ছা, ঠিক আছে, ওই লোকটা মানে লিখে গেছে। তো ওই পরে এই করছে, আমি এরপরে যেমন আমার বসে জামিন হয়ে গেছে, আমি শুনছি আবার সকালবেলা হয়েছে, এরপরে আমার গাড়ি ডাকতেছে যে সেলিম। আমি বলছি সেলিম, আমি সেলিম, যে তোমার বাড়ি কোথায়? আমি বলছি যে আমার বাড়ি নেয়ামত কালী, থানা মুরানো। আচ্ছা ঠিক আছে, আসো। রবিউল কে মানে আমার বাকি এবার নামতে বলছে, আমরা গেছি। ভাই যাওয়ার সময় জেলখানাতে ঢুকলে বেল নিয়ে যেতে পারবেন না, গলা হার নিয়ে যেতে পারবেন না, তাবিজ নিয়ে যেতে পারবেন না, গ্যাস্ট্রেট নিয়ে যেতে পারবেন না, মানে লোয়ার কিছু নিতে ক্যাশ করে ওড়ে, মানে এত চেক আপ করে ঢুকায়। কি করছে এভাবে করার পরে এখন দাঁড়িয়ে আছে, তো আপনার দাঁড়িয়ে নিয়ে বেরোতে হবে। আমাকে একটা লোকে বললো কি আমার দাঁড়িয়ে এত বড় বড়, আমাকে বলে রাখতো জেলখানার ভিতরে, আমার দাঁড়িয়ে এত বড় বড় ছিল। আমি সামনে বাড়াচ্ছি যেভাবে হোক, মানে সন্ধ্যার দিকে আমি বাড়িছি। আমার ছেলে বললো এটা কিনার জন্য, আমার ছেলেকে আমি 30 টাকা খানা দিচ্ছি, দেওয়ার পরে ওকে নিয়ে বাড়িছি। বাড়ানোর পরে ওই যে ভাই আমার শরীরের যে মানে ফিজিক্যাল রিলেশনটা করবো, সেই জিনিসটা আমার মাধ্যমে নাই। আর একটা জিনিস কি ভাই, আপনি যদি 1 মাস যাবত যদি মানে এক গোজ জায়গা থাকেন, তাহলে আপনার কোনো একটা অভ্যাস হয়ে যাবে করে থাকলেন। ওই যে আমি জেলে আসছিলাম, এখন তো আমি বাড়িতে আসছি, আমার ওই অভ্যাসটা রয়ে গেছে, আমি ঘুমিয়ে নিছি। আমাকে রাতটা বলে যে আমি কালকে চলে যাবো, মানে কিছু করলে কথা বলো। আপনার ওয়াইফ বলছে এটা? আমার ওয়াইফ আমাকে বলে খুঁজে পাবে না, মানে আমি কালকে মানে ওমান মানে আমার একজন বন্ধু যাইবো, ওর সাথে আমি আগ্রহ দিতে যাবো। তুই মনে করে কালকে ভিতরে রেডি গো, তুমি এতদিন পরে জেলখানাতে আইসো, এখন তোমাকে না বলি না। আমি কই দেখো, মানে আমার শরীরটা এখন যে অবস্থা করতেছে, আমার হাতে পাওয়ে নলায়, মানে আমার তো এই শক্তিটা নাই যে আমি তোমাকে জড়াই ধরবো। সেভাবে বলছি, বলার পর আমাকে একটা বকা দেয়, কদিন পরে কানবি আর চোখের পানি মুছবি। এরপরে সে চলে গেল। মানে কিভাবে মানে কাগজপত্র ওকে করে লিখছে, আমাকে বলছে যে ওই ওর আত্মীয় দিতে যাবে। তো এটা বলার পরে আমি আত্মীয় বলছে সমস্যা কি, আমি তো ভাই জেলখানাতে আসিছি যে আমি আর পশ্চিম বলতে পারবো না। ওই যে আমি যে শুয়ে থাকি, আমাকে মানে ডাক্তাররা আছে শুয়ে দিছে, বলছে তুমি একটু মানে বাইরে আলো বাতাসে হাঁটাহাঁটি করলে তোমার শরীরে একটু মানে পুষ্টি পাবে বা এমএস একটু বাড়বে, মানে আমাকে এই কথাটা বলছে। আমি ওই জিনিসটা আমি বলছি সে ঢাকাতে গেছে, 2 দিন পরে আসবে না 1 দিন পরে আসবে, সমস্যা কি। চলে গেছে। যাওয়ার পরে আমার আম্মুর একটা 76 একটা মোবাইল ছিল, তখন আমার হাতের কিন্তু ফোন ছিল না। আমার আম্মুর নাম্বারটা ফোন দিছে, ফোন দিয়ে আমাকে বলে ওই নাম্বারটা দেখি বিদেশি নাম্বার। হ্যালো সালাম দিছি কে? মুঝে আমার মামাতারা বিদেশ থেকে, মামাতারা আমার ফোন দিচ্ছে, আমি ফোন দিচ্ছি, আমি মনে মাটিতে ভালোভাবে করছি, আমার জন্য দোয়া করবা। আমার মাথাটা ফুল হ্যাং হয়ে গেল। আমার সারা জন্মের কষ্ট, এত পরিশ্রমের টাকা, এত অপরাধী, এত যন্ত্রণা, এত কিছু সয়ে
আমি বিনিময়ে কি পেলাম সে আমাকে চলে গেছে। মানে আপনার জমানো টাকা নিয়ে সে ওমানে চলে গেল। ওই যে 60,000 ছিল, 60,000 টাকা আমার থেকে নিছে, ওই মানুষটা চিটকস ওর সাথে বলছে 20,000 টাকা লাগবে, ওই জায়গাতে 80,000 টাকা লাগছে। আরো 20,000 টাকা আমার মানে সম্পর্কে চাচ্ছি কারণ হয়, ওর থেকে 20,000 টাকা দাঁড়ায় চলে গেছে। যাওয়ার পরে ভাই আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পরে আমাকে বলছে আমার ওই যে স্বামী স্ত্রীর যে ইয়াটা আমার তো এটা নাই, তা আমার এত একটা ইমোশনাল লাগে না। আমি ঠিক আছে চলে গেছে, এখন আমি রাস্তা হাঁটলে মানুষের বলে আরে সেলিম তোর বুঝতে বিদেশ গেছে কি করবো জানোস? আমি কি করবো? বেটা রাখবো, বেটা রাখবো, বেটা রাখবো, বেটা রাখবো। তো যারা বিদেশ করে এসে তারা বলতেছে রে আমরা বিদেশ করেছি তুই জানোস খাদ্দামা নেই কি লেগে, যার ছেলেরা মনে করো বিয়ে সাথে করতে না টাকার জন্য ওরা নেই খাদ্দামা মানে কাজের মেয়ে, ওরা ওর সাথে ফিজিক্যাল রিলেশন করে, তাদের গরম কাজ করে, বাস ওরা জীবন চলে। মানে আমাকে সবাই ভাবে বলতেছে। আমাকে এই কথা বলার পরে সে আমাকে সুন্দর করে আমাকে দেখো তোমার জীবন সব কাহিনী তো আমার কইছো, আমার ছেলেটার কসম, আমার ভালোবাসা সত্যি যদি থাকে এটার কসম দিয়ে, তুমি যদি আমাকে প্রকৃতি ভালোবাসো তাহলে তুমি আমাকে একটা কথা বলবা। আচ্ছা তুমি যে ওমানের মাটিতে এসো তুমি কি ছেলেদের সাথে কিন্তু ফিজিক্যাল রিলেশন হয়? এখন আমার হয়নি, আর আমি সামনের দিকে হয় কিনা হয় সেটা আমি বলতে পারবো না। তবু যেভাবে আছি মানে মানে সামনের দিকে একটু খারাপ লক্ষণই দেখা যাচ্ছে। কথাটা বলছে, বলার পরে আমি ঠিক আছে। এরপরে এইভাবে কি কাজ করতো সে? গিয়ে কিছু বললো না? ও মানে কি করতো? কি করতো মানে আপনার একটা ঢাকা শহরে একটা ফ্যামিলিতে যেমন হাড়ি পাতিল দিতে হয়, ওই দেশের ভিতরে ভাই আমি সামনে পাচ্ছি যেমন হাড়ি পাতিল দিতে মানে একটা কামলা মাইয়া যে মানে শহরে যেটা বলে কামলা মাইয়া যা করে ঠিক তা কাজ করতে হয়। আচ্ছা তো ভাই এভাবে 10 মাস চলে গেছে। টাকা পয়সা পাঠাতো 10 মাসে? আমি বলতেছি 10 মাস চলে গেছে। 10 মাস পরে অতি ফার্স্টে 2 মাসের মাথায় সে 60,000 টাকা বাড়ায়। 60,000 টাকা বাড়ায়। ওই যে ছেলেটা ওর সাথে চিট করছে ওরে 20,000 টাকা বেশি নিছে, ওই 20,000 টাকা ছেলেটা দিতে হয়েছে। আর এই 2 মাসে মালিকে 40,000 টাকা কইছে আমি খুব ইয়াল্লাহ মিসকিন, আমি আমার কিছু নাই, ঠিক আছে আমার হাজবেন্ডের পাও সমস্যা, মানে এইভাবে একটা মিথ্যা কথা বলে 60,000 টাকা বাড়ায়। তবু আমার অ্যাকাউন্টে না, কার অ্যাকাউন্টে? ওর ভাইয়ের নামে। ওর ভাইয়ের অ্যাকাউন্টে? ওর ভাইয়ের অ্যাকাউন্টে। ছেলেটা তখন কোথায় আপনাদের? তখন আমার ছেলে ওর বাড়িতে। ওদের বাড়িতে? আমি ওদের বাড়িতে। আপনি ওদের বাড়িতে? আমি ওদের বাড়িতে। বাবা ছেড়ে নিয়ে আসলো আপনাকে, তারপরেও আপনি নিজের বাড়িতে না গিয়ে ওদের বাড়িতে গেলেন? ওদের বাড়িতে ছিলাম, মানে আমি আমি সামনে বাড়ছি যে আমাকে কি করছে অবস্থা। তো ভাই আমি ওদের বাড়িতে, আমি এই কথাটা ওকে প্রশ্ন করে নেই যে তুমি টাকা কাজ করে, আমি টাকা কাজ করে তোমাকে দিতাম আর তুমি টাকা কাজ করে তোমার ভাইকে দাও, আমি ওই জিনিসটা হিংসা করতাম না। আমার একটা বিশ্বাস ছিল সে আমার প্রকৃতির প্রেম, সে আমার ছোটবেলার প্রেম, সে আমি ওকে খুব ছোটবেলা আমি শখ করে বিয়ে করছি, সেটা আমার ভালোবাসা। মানে আমি ওই জিনিসটা মানে মুজেকে বুঝাইতাম। 11 মাস পরে আমাকে একদিন একটা লোকে বললো যে মানে আমাকে সবাই যখন বলছে তখন আমি একটা জিদ উঠলে শুরু কি আমি ভিতরে যাবো। তখন আমি ওরা বললাম যে ওর নাম ওই জায়গায় ওমানেতে ছিল আপনার আয়েশা। তাই বললাম যে মানে আমাকে বলছে তুমি আয়েশা নামে ডাকবা না, আয়েশা নামে ডাকবা। তো আমাকে বলতেছে আয়েশা এই তুমি আমাকে একটা বুদ্ধি দাও, আমাকে একটা ভিসা দাও, সবাই তো সবাইকে ভিসা দেয়, তুমি আমাকে একটা ভিসা দাও, আমি ওমানে যাবো। তোমাকে কি ভিসা দেবো? আমি তো সব কাজই পারি, রাজমিস্ত্রি, ইলেকট্রিক, টাইলস মিস্ত্রি, মানে যা আছে সবকিছু, মাটি কাটা সবকিছু কাজই করি। আর সমস্যা কি তোমার একটা ভিসা দাও, তুমি আমাকে ফ্রি ভিসা দাও, আমি বেশি টাকা ইনকাম করতে পারবো। আচ্ছা ঠিক আছে। যেই মালিকের এখানে গেছে ওই মালিকের ভাইয়ের ছেলে ওকে দেখে মানে খুব পেস করে হয়েছে। মানে আজকে কি বলবো যে 1000 মেয়ে যদি একটা রুমে রাখা হয় ওই জায়গায় তোকে উড়ে আনতে পারবে না। যদি আমি ওকে বাস্তবে দেখাতে পারতাম তাহলে আমি বুঝতে পারতাম। এক কাজ করছে, এখন ওই ছেলেকে বলছে যে আমি তোর সাথে ফিজিক্যাল রিলেশন করবো, বিনিময়ে আমাকে একটা বিষয়। ওই ছেলেকে সেটা বলেছে? ওই ছেলে বলছে যে তুই আমার সাথে ফিজিক্যাল রিলেশন কর, তোর আমি একটা বিষয় দেবো। ওকে ঠিক আছে। আমাকে বলতেছে ঠিক আছে আমি একটা বিষয় পাইছি, অন বিষয় দিয়ে আসতে 6.5 লাখ টাকা লাগবে। ওমানের বিষয়ে 6.5 লাখ টাকা বেড়ে 3 লাখ 2 লাখ 80,000 30,000 দিয়ে চলে যায়, তুমি 6.5 লাখ টাকা বা আমার বিষয়টা প্রায় তুমি 1,20,000 টাকা বেতন দেবে। আমি একটা মনে যোগ করলাম 6.5 লাখ টাকা দিয়ে যদি আমি যাই 1,20,000 টাকা পাই তো 6 মাসে দিয়ে দিতে পারবো, তো বিষয়টা ভালো হইবে। আর আমার নিজের বউ আমার কি আবল তবল বিষয় দিব? আমি দেখো আচ্ছা তুমি তো জানো আমার এখন বর্তমানে কিনে খেতে বল নেই, হ্যাঁ, আর আমার টাকা পয়সা নেই, কিভাবে যাবো? দেখো আমি তোমাকে কিছু হেল্প করবো, তুমি কিছু হেল্প করবো, ঠিক আছে। তখন আমি 1 লক্ষ টাকা কিস্তি থেকে উড়াইয়া ওকে ওদি ফার্স্টে দিই, 1 লক্ষ টাকা দিই। অথচ ভাই বিষয়টা নিতে মাত্র 60,000 টাকা মাজুনি বলে। যারা ওমানের মাটিতে থাকে তারা অবশ্যই বুঝতে পারবে, যারা মানে আরবি দেশে থাকে 60,000 টাকা মাজুনি বলে। 60,000 টাকা দিয়ে ওর থেকে 60,000 টাকাও নেই, সে আমাকে 1 লক্ষ টাকা আমার হাজবেন্ডে আমার সাথে চিট করে নিচ্ছে। 1 লক্ষ টাকা নিছে, নিয়ে কি করছে জানেন? 30,000 টাকা দিছে আমাকে। এই 1 লক্ষ টাকা নিয়ে 30,000 টাকা দিছে। মেডিকেল আমি করলাম, এরপর আপনার আমার মামলা আছে, আমি চুরি করে মেডিকেল করছি, মানে আপনার পাসপোর্ট করছি 9 দিনে 13,000 টাকা দিয়া চুরি করে। এরপরে মেডিকেল করছি, মানে আমাকে হাড়ে একটু প্রবলেম দেখেছে, এই জায়গাতে 5,000 টাকা দিচ্ছি, প্রায় 10,000 টাকা দিয়ে বসি, মানে বেশি বেশি টাকা দিয়ে বসি যে আমি আমার বউ বলছি। আমার উদ্দেশ্য একটা যে আমার বউ যেমন ওই জায়গায় আছে আমি ওই জায়গায় প্রস্তাব দিচ্ছি, আমার বিনিময় টাকা 20,000 বেশি যাক, তাতে কোনো সমস্যা নেই, মানে আমার টার্গেট ওইটা। ওই যে মানুষ আমাকে বলতেছে খারাপ, গেলাম আপনার 2,500 টাকা টিকিট 50,000 টাকা দেখাচ্ছি। মানে আমার আগের একটা লোক ছিল যে ওই আজকে ফ্লাইটে যাবো, ওই ফ্লাইট অর্ডার চেঞ্জ করে আমি
ছিল বইয়া আমি চলে গেছি। কিন্তু আমার মামলা আছে, আমার সামনে হাজিরা ছিল, ওই জন্য আমি চলে গেছি। আমি বাস গেছি ওমানের মাটিতে। আমাকে বলছে যে তোমাকে আব্দুল কাদের নামে একটা ছেলে রিসিভ করবো, তোমাকে অধিবাসী বলবে যে মেনু সিল, তুমি বলবা যে আমি সেলিম। তোমাকে বলবো কে পালে, তুমি বলবো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি গেছি ঠিক আছে। আমাকে আরবি কিছু শিখেছে, আমি বুঝতে পারছি। ভাই রাতে 10টা বাজে আমি বাংলাদেশ ইউনিট প্লেনে মানে ওমান গেছি, ইউনিটে গেছি 10টা বাজে গেছি, রাতের 1টা বাজে বুঝেছি বাংলাদেশের। এখন কার আয়েশাকে, কার হাসুককে, কার আব্দুল কাদেরকে আমাকে এয়ারপোর্টে কেউ নেই ওমান থেকে। ওমান যেমন ভাই আমাকে কেউ নেই না, মানে আমার পরে যে প্লেনটা নামছে ওই প্লেনের মানুষ সবাই নিছে, কেউ বাবা ইয়া, কেউ ভাই ইয়া, কেউ বন্ধু ইয়া, কেউ মানে আরবি মালিক ইয়া, সবাইকে নিয়ে গেছে। আমার পরের প্লেন যেটা নামছে এটা নিয়ে গেছে। আমি ভাইয়া মানে ওমান আর বাংলাদেশের 2 ঘন্টা ব্যবধান সেটা আমি জানতাম না। এক লোক আমাকে ফোন, মানে এক লোক দিয়েছে আমার সামনে ফোন দিতেছে, বলতেছে বাংলাদেশ সকাল 8টা বাজে। আমার ভাই মাথাটা হ্যাং হয়ে গেছে। আমার যে এমন সিগারেটের নেশা হচ্ছে যেটা মুখের ভাষায় আমি বলতে পারবো না। ধর আমি সিগারেট খাচ্ছি না ওই জায়গার ভিতরে, যে আমি যদি সিগারেট খাই, যদি আবার আমাকে বাংলাদেশ পাঠা দেয়, ওই বই আমি সিগারেট খাচ্ছি না। মানে প্রচন্ড সিগারেট নেশা হয়েছে। আর ঘুম, চোখে প্রচন্ড ঘুম, আমি 2 রাত জাগ না। এরপর আমার পেটও ক্ষুধা। এরপরে আমি একটা ছেলে মানে এয়ারপোর্টে কাজ করে, ওর আমি ডাকলাম যে এই যে ভাইয়া এদিকে আসো। সে আমাকে বলতেছে আরবি মালুম না, হিন্দি মালুম, ইংলিশ মালুম। তো আমি গিয়ে বেটা শোন, আমি 24 বছর তো মানে বেটা 20টা রাষ্ট্র, মনে আমি 13টা রাষ্ট্র ঘুরে এলাম, কোনটা পাকিস্তানি কোনটা বাংলাদেশ আমি কইরে চিনি না। এই তুই কি ইন্ডিয়ান লোক, তুই আমার সাথে আরবি কস কে লেগিয়া, তুই বাঙালি, তুই বাঙালি কবি ভাই। আমি সরি একটু দুষ্টামি করছি। আমি তোর মোবাইলটা দে, আমি একটু কথা বলবো। ও ভাই আমার টাকা নেই, আমার কন্টিনিউ টাকা দিছে যে এই জায়গার ভিতরে যা, টাকা দিলে কথা বলতে। আপনি কয় দেশ ঘুরেছেন? ওটা মানে ফাপড় নিচ্ছি কি, মানে আমার শরীরটা মোটা কাটা ছিল তো, মানে ফাপড় নিচ্ছি। ওইটা নেওয়া না, ওই মানে সত্যতা বলে দিচ্ছে যে আমি আপনার সাথে মজা করছি। এটা বলার পরে তুই আমাকে দেখ, আমি কি দেখ আমার যদি টাকা থাকতো তাহলে আমি তোর কাছে দিতাম, তাহলে আমি এটা তুই ফোন দিয়ে কথা বলতে পারতাম। একটা বাঙালি মানে একটা লোক আছে আমার আপনার মতোই ভাই, আসে ওই লোকটা, মানে আমি বলতেছি যে ভাইয়া আমি একটা কথা বলি থাকবেন কি, আমি তো ভাইয়া আপনার টেলিফোনটা দেন, মানে আরবিতে মোবাইলকে টেলিফোন বলে, যে আপনার টেলিফোনটা দেন, আমি ওমান 1 মিনিট কথা বলি। যে ভাইয়া আমি দেখেন বাংলাদেশের 10টা বাজে আমি পথ দিচ্ছি, আর এখন বলতে ভাই আমি এই জায়গায় আছি, আমাকে কেউ রিসিভ করে নিচ্ছে না। আমি ওই জন্য আমাকে একটা নাম্বার দিচ্ছে, আমি ওই নাম্বারে রিসিভ করবো। এই নাম্বারটা হচ্ছে ওর মালিকের, আরবাব বলেন, মালিককে আরবাবের নাম্বার। ওকে আমি ফোন দিচ্ছি, এরপর ওই দিচ্ছি, আমি ফোনটা দিচ্ছি। দেওয়ার পরে ওরা আমি সালাম দিলাম, সালাম দেওয়ার পরে তে আমার মানে আরবিতে কইলো, পরে আমি তো দেখ বাবা এনা ওমান এয়ারপোর্ট, এনা 1 নাম্বার গেট, এনা আয়েশা চোখ, ঠিক আছে, এনা সবুর বাবা কয় ঠিক আছে, এনা তুই কিন্তু সমস্যা নিস না, আমি সবুর কর, মানে সবুর মানে একটু তুই রেট কর, আমি আসতে আসছি, আর তুই কিন্তু মানে জ্বালান মানে রাগ করিস না তুই, আমি আসতে আসছি ওকে নিয়ে। এরপরে ভাই 2 ঘন্টা হচ্ছে। এখন তো ওমানের তো রোদ উঠে গেছে, মানে ফজর আজান দিচ্ছে যখন বাংলাদেশে, তখন মানে আপনার সকাল 8টা বাজে। এখন ওমান তো রোদ উঠে গেছে ভাই, ফজর আজানের পর ওমান তো রোদ উঠে গেছে। সে আসে না, আসছে একটা গাড়ি নিয়ে আসছে। আমি মানে আমাদের ড্রাইভার হচ্ছে এই সাইডে, ওরা ড্রাইভার হচ্ছে বাম সাইডে, তো ওই সাইডে বসে রয়েছে আর ওই সাইডে। আমি ওরা দেখে, এখন বাংলাদেশে কি আসলে ওর দিয়ে আরো মোটা কাটা স্মার্ট হয়ে গেছে। তা আমাকে এরপর আইসে, আমার পরে মানে ওই চারদিক মানে তাকাতে আছে, আমি কলম হতো ওর কাছে, সে চারদিক তাকাতে আছে। আমি একবার ভয়ে বলে আরেকবার ভয়ে বলি, আমি কই যে মানুষের তো মানুষ থাকতে পারে, তবু আমার এই জায়গায় একটা তিল, ওর ওই জায়গায় একটা তিল, ঠিক আছে। ওই তিলটা আমি মানে এইভাবে মুখোশটা বাঁধাইছে, ঠিক আছে, হাত দেখা যায় না, চোখ এতটুকু দেখা যায়, আর পাটা কিছু দেখা পর কাছে আছে না। আমি তো এই আয়সা, এরপরে আমার মানে বলতো আরবি থেকে ভালো, মানে আরবিতে বলতো কেমন কেমন আছে। আমি ভাবলাম যে আমি মানে গাড়িতে ওঠার পরে আমার প্রচন্ড চোখে ঘুম। আমাকে মানে প্রশ্ন করতেছে যে আয়সা তো দামে কেমন আমাকে বিষয় দিছে বোরখা। ওমানের মানে টেস্কি মার্কেট, ওমানি ব্যাংকের সাথে ওই মার্কেটের ভিতরে মালিকের দোকান আছে, ওই দোকানে আমি ক্যাশিয়ার হিসাবে, ঠিক আছে। আমাকে বলছে তোমাকে বেতন দেবো, মানে ওই মালিকের মেয়ে বলছে যে 40,000 বেতন দেবো আমাকে বলছে। আমি বলছি ঠিক আছে। 40,000 যে 40,000 সেই জিনিসটা আমি বুঝতাম না, মানে ওই জিনিসটা আমার মেধা কাজ করে নাই। আমি বলছি 40,000 মনে হয় 1,20,000। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে ওই যেমন বলছে, আমি ঠিক আছে জান মালুম, আমার কইছে 40,000, আমি বলছি 1,20,000। এখন আমি মানে পরে বুঝতে পারছি যে 40,000 মাত্র 40,000 টাকা। আমি কইছি ঠিক আছে। আমি দোকানে গেছি, মানে এরপর গেছি, এরপরে এই জায়গার ভিতরে গেছি। ওই যে আমি বাংলাদেশ ই করছি, এখন তো আমি বাংলাদেশে 11 মাস ছিলাম, আমার শরীরে হেভি রাইট হয়েছে। হওয়ার পরে আমাকে সরি ভাইয়া একটু সামনে একটু পিছিয়ে যাচ্ছি, মানে আমি বাংলাদেশে যাওয়ার আগে মানে স্বামী স্ত্রীর একটা মানে কাবিন হয়, এটা কাবিন বলে, এটা ইংলিশে এমনকি আরবিতে, এটা আমি অধিবাসে পাঠাই, ওখানে পাঠিয়েছি এই ওমানের থেকে। মানে আমার দুজন যে স্বামী স্ত্রী, এটা হচ্ছে ডকুমেন্ট দুজন। ওই কি করছে, এই কাগজটাকে আরবিরা তো পোষায় না, কাগজটা দেয়নি না, আরবিরা তো না পোষানো, তো আরবি বলতেছে তো যোগ তোর কাগজ, ও বাবা আমি তো কাগজ দিতে মনে, মানে তারা ওই মালিককে আবার বাবা বলে, তো এই বাবা আমি কাগজটা দিতে মনে নেই, আমার কাগজটাই পড়ছে। মানে এই জায়গায় তোরা ঝগড়া করছে, করার পরে মালিক আমার যোগে মানে একটা পুরুষের মতো হয়ে গেল। তো এরপরে বলার পরে আমাকে দিল
দেওয়ার পর আমাকে বললো মানে আমরা বাংলাদেশের যাওয়ার পরে 4 দিন পরে একটা মেডিকেল, তো 4 দিন তো 5 দিন পরে আমাকে 5 দিন পরে আমাকে কিন্তু কাজ টাজ করতে দেয় না। আমি ভাইয়া কি বলবো, ওই জায়গার ভিতরে একটা মিশিং আছে, ফল ফ্রুট কামড়ে খেয়েছি না, মানে আমাকে রস করে দিত, আমি খাইতাম, দুধ খাইতাম, মানে এইভাবে খাইতে। এখন আমি তো জীবনে এসি রুমে থাকি নাই, আর ওই জায়গায় গিয়ে ভাই এসি রুম পাইছি আর আরামসে খানা পাইছি, শরীর আমার আরো স্বাদ হয়ে গেছে। তো এখন মানে আমার চেহারা চিনা যায়, তো আমাকে মেডিকেল করেছে, মেডিকেল করে ওই যে আমার হার্টের প্রবলেম ছিল, তো আমাকে ওই মেয়েটা বলতেছে যে চাপ দেওয়ার জন্য মিশিং এ। আমি বলছি মানে আমাকে চাপ দেওয়ার জন্য বলে আমি আস্তে করে থাকি, থাকা পরে এরপরে বাস এভাবে করতেছে। তো ওই মেয়েটা আমার সাথে আমার চিন্তা জায়গা, এরপর মেয়ে আমার কাপড় চোপড় টানা শুরু করছে খোলার জন্য। কেন? মানে কাপড় চোপড় আমাদের বাংলাদেশের ভিতরে মেডিকেল করে কাপড় চোপড় খুলে। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। ওই মেয়েটা মানে ওই দেশে কাপড় চোপড় ভাই খুলে না, ওই যে আমি যে মানে বুকটা চাপ দিচ্ছি না মিশিংটার সাথে, ওই জন্য আমার কাপড় চোপড় খুলতেছে। সে মনে হয় মানে আমার বুঝতেছে হিন্দি মালুম, আর ইংলিশ, ইংলিশ মালুম, জ্ঞান মালুম, ইংলিশে আমি তোর বুঝলাম। তো আমি লেখাপড়া করছি, তুই ইংলিশ আমি বুঝলাম, মানে আমি ওর একটা মানে ফাফন নিছি, নেওয়ার পরে ঠান্ডা। তো তাই আমার আরবিতে বুঝতেছি, আমি কই মানে আরবির আমি কোথাছি যে দাদা এটা মিথ্যা কথা, ঠিক আছে, ওই আল্লাহ হারামি। তো কইছে বাড়ি কিন্তু বুঝছে না, লগলে মেডিকেল দিয়ে করে গেছে। তো আমি বলছি যে আমাকে কাজে দিব না, ওই কইছে ঠিক আছে দিব, তুমি এসেছো 3-4 দিন থাকো। কাকে বলেন? আপনার স্ত্রীকে? আমার স্ত্রীকে আমি বলি। তখন কি ওয়াইফের সঙ্গে আছেন? একসাথে এরমে আছে। ওকে। 6 দিন 7 দিনের দিনও আমাকে ওই দোকানে নিয়ে গেছে। তো যেতে যেতে এখন আমাকে একদিন বলতেছে যে তুমি ওমানের মাটিতে আইছো। আমি দেখো বাংলাদেশের ভিতরে সবাই বলতেছে যে হাসু এই ছেলের সাথে ইয়ে করে, ও আমি তোমার পাইতাছি না, তো পাইতাছো না, কয় না। এইটা আমি কি করছে, আমি ভাই একটু পিছিয়ে ফিরতে হয়। যখন সে যাওয়ার বয়স 2 মাস হয়েছে, যখন 60,000 টাকা পাঠাইছে, পাঠানোর পরে ওই 60,000 টাকা পাড়ে মালিকের বেঁকে গেছে, মালিকের থেকে বাইকে গেছে, বাইকে যাওয়া যা ওইটাকে রাফাটা বলে। ওই রাফাটা যখন হয়েছে তখন আমাদের এখানে ছেলে মানে পাশের গ্রামের ছেলে ইরা, ওরা তো আমাকে চিনে, ওরা বলতেছে সেনেম তোর বউকে আমরা পেয়েছি, এই অবস্থা, তোর বউ মানে ফিজিক্যাল রিলেশন করে ছেলেদের সাথে মেলা টাকা মাসে কাম করতেছে। সে 39 দিনের দিনও সে ধরা গেল। ওই মালিক, ওই ছেলেরা যে ছেলেরা নিছে, ওই ছেলের মালিক তো করে দিছে, মানে ওই বাগে বনে নাই, মনে করছে আপনি আমাকে কন্ট্যাক্ট করে আনছেন, আরেকজন বেশি টাকা দিছে, মানে ওদের পাশে গেছে ওই জন্য করে নিচ্ছে। তো সে মানে ওই জায়গায় গেছে, ওই ছেলের সাথে ফিজিক্যাল রিলেশন করছে, আমাকে সবাই বলছে। তো মানে ওই জায়গার ভিতরে যখন আমি গেছি ভাই, যাওয়ার পরে ওই মালিক, ওই যে ওর মালিকের ভাইয়ের ছেলে, ওই ছেলের নাম হচ্ছে আব্দুল কাদের। ওই ছেলে মানে আমার সাথে মানে কথাবার্তা খুব ক্লোজ হয়ে গেছে, বলতেছে যে সেলিম ভাই তোমার বউ একটা হাইওয়ান। আমি খুব ভাই হাইওয়ান বাসাটা তো আমি বুঝতে পারি না, তখন আমি আরবিটা এতটা বুঝি না। তখন মানে আমার একটা বাঙালি মহিলাকে আমি ভাবি ডাকতাম, ওই মহিলার সামনে প্রেজেন্ট করে আমাকে নিচ্ছে, নেওয়ার পরে বলছে তো সে করছে তোর বউ এইভাবে ছেলেদের সাথে ফিজিক্যাল। তখন আমি ওকে প্রশ্ন করছি, সে বলছে কাকে প্রশ্ন করছেন? আমার ওয়াইফকে। কি প্রশ্ন করলেন? আমি ওকে প্রশ্ন করছি, আচ্ছা তুমি কিভাবে বেগে গেছিলাম? হ্যাঁ। তুমি কিভাবে? আমি এভাবে গেছি, বাইকে যেমন গেছি, আমি গেছিলাম ওই টাকার জন্য, ওই জন্য আমি ফিজিক্যাল রিলেশন। ওকে। ফিজিক্যাল রিলেশন করছে কয়জনের সাথে করছো? সে স্টেটটা বলে যে 34 জনের। যখন 34 জনের ফিজিক্যাল রিলেশন করছে ভাই, যেটা স্বামী স্ত্রীর ফিজিক্যাল রিলেশন করবে সেটা আমার যাওয়ার মতো না, সেটা একটা নষ্ট হয়ে গেছে। ওরা তো বাজে জিনিস প্রাণ করে জিনিসটাই করছে, মানে আমি যার সাথে ফিজিক্যাল রিলেশন করবো সেই জিনিসটা নেই। কার মধ্যে নেই? আপনার মধ্যে না তার মধ্যে? ওর মধ্যে, মানে যেখানে এনজয় করবো সেই জায়গাতে মানে সমস্যা হয়ে গেছে। এটা কি মানে যেটাকে বলে আপনার এসটিডি বলে, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, বা যেটাকে বলে আর কি মানে রোগ হওয়া বা কোনো অসুখ হওয়া, এরকম কোনো কিছু? কোনো অসুখ বা কোনো রোগ না, এটা ভিতর থেকে ছিঁড়া হয়েছে, মারা ওরা করে ভিতর থেকে ছিঁড়ে নিচ্ছে। তারপর এটা করার পরে যখন আমি ওর সাথে ফিজিক্যাল রিলেশন করতে গেছি, তখন আমাকে বলে তোমার কি হয়েছে, তুমি আমার প্রকৃতির স্বামী, তোমাকে আমি অনেক কষ্ট দিছি, অনেক বুক করছি, এই দেখো আমার এই সমস্যা। আমাকে রুমে খুলে দেখে এই অবস্থা কিভাবে, যখন আমি টাকার লোভে করতে গেছি, ওরা তো কুকুর, টাকার জন্য ওরা তো টাকা দিয়ে আমাকে এনজয় করতে হয়েছে, আর আমি টাকার জন্য গেছি, ওই জন্য আমাকে অবস্থা। তখন আমি অনেক চিৎকার করি, কেউ আমাকে বাঁচায়নি। আমি কেন গেছিলাম? টাকার জন্য আমি টাকা করি। কাল হাসির মধ্যে তুমি যখন মরে যাবে তখন কি তুমি টাকা নিয়ে যাবে না তোমার স্বামীকে নিয়ে যাবে? না তুমি এই যে যতগুলো পাপ আছে পাপ যাইবো না টাকা যাইবো? সে একদম স্তব্ধ হয়ে গেছে। আমি আজকে থেকে তুমি একটা ওয়াদা করবা, তুমি আজকের থেকে ওয়াদা করো যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর পথে চলবো। আমি এই ওমানের মাটিতে মানে যে পাহাড় বলে এটা ওরা জিবিল বলে, আমি এই জিবিলের সামনে আমি কসম কেটে বললাম যে কোনদিন যদি আমি তোমাকে সে কথা নিয়ে একটা থাপড় দেই বা একটা বকা দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কাল হাসরের ময়দানে আগে আমার বিচার করে, তোমার পাপের বিচার আমার করে। আমি এই কথাটা ওকে বলছি। সেদিন থেকে সে নামাজ পড়ে সাথে আমি ফিজিক্যাল রিলেশন করতে পারি না। কি করছে এখন ভাই, আমি প্রায় 20 দিন থাকি। 20 দিন থাকার পরে আজ কি ভাই আমি একদম অলরেডি মানে আমার শিলিমার চিনা যায় না, এখন ফুল আমি স্মার্ট হয়ে গেছি। এখন ওই মালিক বিড়ের মেয়ে আমাকে যেটা জমিলা বলে, অয় ভাই কি বলবো, আমার থেকে নাম পা প্রচন্ড মোটা, এমন শক্তিশালী সেটা আমি বলতে পারবো না। সে আমাকে ডাকছে আরবিতে, তত আমি আরবি মানে বুঝি কম বেশ।
তা আমার ওয়াইফ বলতেছে যে তোমাকে ওয়াই ডাকে, তুমি যাও। আমি গেছি, মানে গাড়িতে উঠতাম। আমি কই যাবি? তরলে ঘুরতে যাবো। ঠিক আছে, তুই বাংলাদেশে এসে তরলে ঘুরতে যাবো। ঠিক আছে, আমি কই আবার এগুছি আয়সা, কয় আমি ঘুরতে যেতাম যাবো। ঠিক আছে তুমি যাও, ওরা খুব ভালো মানুষ। ভাই ঘুরতে গেলাম, যাইয়া যেদিকে তাকাই সেদিকের বাড়িঘর কিছু দেখি না, শুধু জিবিল আর জিবিল। ওই জায়গার ভিতরে আমাকে বলতেছে দুক ইরিত লালা না সিস্টার না আয়েশা এনা তোমাকে সাদ মুবারক, তোমাকে পিয়ার মুবারক। মানে সে আমাকে বাংলায় বলছে যে তুই আমার সাথে ফিজিক্যাল রিলেশন কর, এনা রাজিনী। বাংলায় তো বলেনি, মানে যেটা আরবিতে বললেন আলটিমেটলি এটা আরবিও কিনা ঠিক না, সামহাউ সে আপনাকে এটা বলছে। আমি তো বলতে পারি না, তুই আমাকে ওই মেয়েটা তো নিয়ে গেছে ভাই। ওইটা বলার পরে থেকে আমি ওরে কি বুঝছি জানেন, আমি ওরে প্যাম করে সাদি মুবারক করে আমি ওর বিয়ে করছি। আমার দ্বারা সম্ভব না, তোর আল্লাহর আছে, তোর ফাওয়ার কসম, ফাওয়ারের দোয়া করি, তুই আমার বড় বোন, তোরা আমার বোন গুলো বুঝোস না, তোর সিস্টার করে আরবিতে মানে ইংলিশে তুই সিস্টার গুলো বুঝোস, তো ফাওয়ারের দোয়া করি ভাই। এটা করতে এমন থাপড় মারছে আমাকে, মানে মাইরিত বললাম কেন, ইরিত বললাম। সে এত বড় 2টা বোতল ছিল, এটি মানে ওরা মানে নেশা বলে করে, আমি বোতল মানে জীবনে দেখিনি, এই প্রথম দেখছি। সে বোতল দিয়ে আমাকে 7-8টা পিড়ে দেয়, আবার আমাকে বলে যে গাড়ি তোলা গাছ রসুল্লাহ। তখন যখন আমাকে 7-8টা পিড়ে, তখন আমি বলছি ঠিক আছে ইরিত, বাঁচার জন্য বলছি ইরিত। তারপরে মানে আমরা বলি ডাক্তার ওলা বলে মুক্তসা, আবার আমাকে নিয়ে যাওয়ার পর আমাকে ওষুধ করে কিনে দিচ্ছে, দেওয়ার পরে মানে আপনার সঙ্গে আপনি ওনার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন, তাই তো? সাথে আমি ফিজিক্যাল রিলেশন করেছি। এমনকি ওরা ফ্যামিলি 5 বোনের সাথে ওর মার সাথে অতি করতে হয়েছে। ভেরি নাইসটি স্টোরি, নো ডাউট। মানে সবাইকে আপনাকে এরকম বাধ্য করেছে আপনি বলছেন, নাকি এক পর্যায়ে আপনি নিজে থেকেই করতেন? আমাকে বাধ্য করেছে। মানে আমি বড় বোন গেলে ছোট বোন গেলে দরজা লক করতাম। বাথরুমে যদি ভাই বিশ্বাস করেন, বাথরুমে যদি আমি যেতাম, বাথরুমে যেতে বসে থাকতে পারতাম না। গোসলখানে গেলেছে না, গোসল দরজা লক করে করে তো রুমের এটা ভেঙে গেলে তো ওইটা ভেঙে গেলে তো। আর আরবির যারা আছে, আরবির ওরা জানে, ওরা বুঝতে পারবে, ওরা এক ধরনের গাওয়া খায়, অনেক কিছু মেডিসিন খায় ওই জিনিসটার জন্য। তারপরে করতো আমি ভাইয়া, আমি 31 দিন ছিলাম। 31 দিনের ভিতরে মানে আমি 13 দিন যাবত আমি আমার পিন্দনের মানে একটা, যেটা আমাদের ছেলেরা ছোট প্যান্ট ছাড়া আমার পিন্দন আর কিছু ছিল না। মানে এই পরিবারের সবার সঙ্গে আপনার এই ধরনের কথা ফিজিক্যাল রিলেশন হয়েছে। হওয়ার পরে আপনার স্ত্রী জানতো এগুলো? জি, আপনার স্ত্রী জানতো? আমি সামনে বাড়াচ্ছি। ওকে। তো এখন হচ্ছে আমার স্ত্রীকে আমি বললাম তুমি আমাকে বিষয় দিছো কি আর দোকানে, আমি কি করবো? আমাকে এখানে ওরা আইনা ওরা বলতেছে আমি তুমি খাদ্দামা আমিও খাদ্দামা, আমি এখানে ঘুমামু খামো, আমি ওদের সাথে ফিজিক্যাল রিলেশন করবো আর ওর ঈদ দিব, আমি সেটা মেনে নিতে পারবো না, আমি মরে যাবো, আমি জীবনকে হাল দিয়ে মরে যাবো। সে আমাকে বলে এটার নামই ভালোবাসা। তোমাকে আমি কেন এই বিষয়টা দিচ্ছি জানো? ওই যে তুমি যে আমাকে নেক্সট টাইমে যে না বলতে পারো যে আমি খারাপ তুমি ভালো, ওই জন্য তোমাকে আমি আমি না আজকে আমি পুরা ভাই থান্ডার্ড হয়ে গেছি, মানে আমি স্পিচলেস, টোটালি স্পিচলেস। আমার কাছে মনে হচ্ছিল প্রথম থেকে যখন আমি স্টোরিটা এখানে আপনাদেরকে শোনানো শুরু করেছি, আমার কাছে মনে হচ্ছিল যে সামহাউ এই গল্পটা আজকে আমি নিতে পারবো না, আমার লিসনাররাও নিতে পারবে না, এবং এটা আসলে বলার মতো কোনো গল্প না, আই শুড রিজেক্ট হিম, এরকম মনে হচ্ছিল। কিন্তু গল্প শোনার আগ মুহূর্ত পর্যন্ত একটু তন্দ্রা ছিল, কিন্তু এটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, আমি কি ধরনের ইমোশন দিব কি বলবো আমি না আসলে পুরোপুরি। এটা তো মানে সিনেমা তো দূরের কথা, ড্রামা তো দূরের কথা, মোর 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 দ্যান মোর। এবং এই ধরনের ড্রামা যে এই ক্লাস লেভেলের মানুষের মধ্যে হতে পারে, বিকজ আমি আসলে ভাবে এক্সপ্লেইন করতে চাই না, তারপরেও যদি বলি যে আমাদের যে ক্লাসিফাইড সোসাইটি, যদি একেবারে সেই জায়গাটা থেকে বোঝানোর জন্য বলি, তাহলে একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবার, একে ভেরি রুরাল ক্লাস, সেখানকার হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, তাদের মধ্যে এই ধরনের কেমিস্ট্রি রিয়েলি আনথিঙ্কেবল। মাই গুডনেস। বলেন তারপর? দেওয়ার পরে ভাই 31 দিনের দিনে ধরো আমাকে আমি আবার ওই মালিক বেরিয়ে মানে বলছি ওর পাওয়া দোষে আমি যে মা আমি তোর কাছে জীবন ভিক্ষা চাই, আমি বাংলাদেশ যেতে চাই। ওরা ওই রিকোয়েস্ট করছি, করার পরে আমাকে 1,80,000 টাকা সামানা কিনে দিচ্ছে ওই মালিকে। কিনে দিয়ে ওই আরবির চাস্তু ভাইয়ের মানে মেয়ের জামাই আবার পাইলট, মানে বিমান চালায়, তো ওকে বলছে যে মাল বেশি আসছে তোরা কিন্তু সমস্যা করবি না, ঠিক আছে? মানে আমাকে বলছে, ওইটা বলার পরে আমি কি করছি ভাই, এয়ার কন্ডিশন যেটাকে বলা ওই দেশের মধ্যে এয়ার কন্ডিশনে করছে, আমি খালি ওই কথার মানে বলছিলাম, মানে খুব অতি কষ্টের মধ্যে আমি বলছি যে ওমান সব ভাই ওয়ান, ওই কথাটা বলার সাথে সাথে আমাকে ডাক দিয়া তারপরে আপনাদের চাপ মেরা দিচ্ছে। চাপ মাসে মানে ওই চাপটা মানে এটা বলে ফিঙ্গারপ্রিন্ট হয়, ওই দেশে আর যেতে পারবো না 3 বছর না 2 বছর। আমার ফিঙ্গারপ্রিন্টটা রেখে দেওয়ার পরে বস আমি বললাম আমি তো এই জিনিসটা বুঝি না যে ফিঙ্গারপ্রিন্ট আসলে কি রাখছে। তো এভাবে ভাই আসলাম, আসার পরে ওই আয়সা পড়লো, আসার পরে মানে আমরা এত মানে খুব সুন্দর ভাবে মানে চলাফেরা করতেছি। আমাকে একদিন বলতে মানে আসার 1-1.5 বছর পরে সাজ্জাদের আব্বু দেখো এখন সাজ্জাদ বড় হয়ে গেছে, আর এখন তো দেশের জমিনের সবকিছু দাম বেড়ে গেছে, আমরা যদি এখন যদি কিছু না করি
তাহলে আমার ছেলেদেরকে আমরা কি দিয়ে যাবো? এসে তখন কি করতেন দুজনে? মানে এসে পরে সবাই বলতেছে যে স্বামী স্ত্রী, মানে ওই দেশে বলে নাই, না বলার কারণে ওরাকে জোর করে পাড়া দিছে। আমি বলছি যে ঠিক আছে, এটাই ভালো। তারপরে আপনার স্ত্রী আপনাকে আবারও বলছে বিদেশ যাওয়ার জন্য? হ্যাঁ, আমাকে বলতেছে যে বিদেশ যাওয়া। তো আমি বললাম যে এখন যদি আমি বিদেশ যাই আমি টাকা কোথায় পাবো? টাকা কোথায় পাবো মানে? আমি হ্যাঁ, আমি টাকা কোথায় পাবো? শোনো, যদি ব্যাংকের থেকে যদি 2 লক্ষ টাকা উড়াই, প্রতি মাসে তোমার 20,000 টাকা আসবে। যদি তুমি এই ওমানেতে ফ্রি ভিসা যাও তাহলে তুমি 60-70 হাজার টাকা মাসে কাম করে তোমার পেফান। আবার যদি তুমি যে কাজ জানো আর যে পরিশ্রম করতে পারো তুমি কাজ করতে পারবো। মানে বলছে যে বিদেশ চলে যাও। বিদেশ যাওয়ার পরে আমি এই কথা বলার পরে সে আমাকে বললো আমি ওকে 1 লক্ষ টাকা দিই ব্যাংকে উড়ে দেওয়ার পরে ভাই কি করছে, সে আমার সাথে কুমিল্লাতে ছিল তো, মানে আমাকে বলছে তুমি বাড়িতে থাকো, আমি দেশেতে আসতেছি। দেশেতে আসার কথা ওই পাসপোর্ট মেডিকেল করে দিচ্ছে আমার ওয়াইফ। মানে এদিক দিয়ে আমারও পাসপোর্ট মেডিকেল দিচ্ছি, ওরও দিচ্ছে। ভাই আমাকে বলছে 22 তারিখে ফালাই। তো 22 তারিখে ফালাইতে আমি খুব খুশি, আমি কাজ করতেছি খুশি। 22 তারিখে ভাই আমি ঢাকাতে আসি এয়ারপোর্টে এসে দেখি ওর 20 পাসপোর্ট দিচ্ছে, আমারটা আসে। ওই যে ছেলে আমাকে 20 পাসপোর্ট দেওয়ার কথা, ওর মোবাইল বন্ধ। ওই ছেলে ওকে পাসপোর্ট বিষয় দিচ্ছে, ওই যে ওর সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারবো ওই জন্য। তারপর আপনি কি করলেন? আমি যেহেতু অনেক চিল্লাবাল্লা শুরু করছি, অনেক মানুষ মানে জমে গেছে, যেটাকে বলে আপনার যে কি যে হোটেলের ভিতরে। তো আমাকে বলছে যে ওই পাগল, আমার স্ত্রী বলছে ওই পাগল, ওরা আমাকে এক রুমে নিয়ে রাখছে। যাক, এরপরে এখান থেকে সে চলে গেছে মনে মাটিতে, আবার চলে গেছে। এখন আমাকে বলছে তোমার ছেলের কসম আমি তোমাকে বলবো না, আমি যা করছি জীবনে ভুল বিচার করবো না। ওই জায়গায় যাওয়ার পরে 3 দিন পরে আমাকে ফোন দিয়ে বলতেছে যে মালিকের কাছে এসে মালিক খারাপ, মালিকের ছেলে এই ফিজিক্যাল রিলেশন করার জন্য মালিকের মানে বাতি যারাই আমার সবাই আসে, তুমি আমাকে আনতে উদ্ধার করো। ওই যে আমি যে জায়গায় ছিলাম ওই জায়গায় আমার একটা বন্ধু ছিল গেস্ট, মানে সামির বলে নাম, ওই ছেলেকে আমি ওই জায়গায় তোকে উদ্ধার করি। আগের মালিকের কাছাকাছি ওকে আমি 30,000 টাকা বাংলাদেশে পাঠাই আনি। এরপরে আনার পরে যে তোমার বন্ধু এটা ভালো না, ওই বন্ধু খারাপ, বন্ধু বলতেছে তোর বউ খারাপ আর তোর বন্ধু খারাপ, এই জায়গাতে ভাই এভাবে। এরপরে সে আরো 8-9 জন কাছে নিচ্ছে এইভাবে। এরপরে পরবর্তী অবস্থায় যে আমাদের বাড়ির কাছে একটা মানে গ্রাম আছে, ওই গ্রামে একটা ছেলে মানে খুব বিশ্বাসী লোক আমার ছিল, ওকে বলছি যে ওই বলতেছে যে সেলিম কিন্তু সমস্যা নাই, এখানে থাকো সমস্যা নেই। এই জায়গাতে কি করছে যে যার নাম বলে মানিক, এই জায়গাতে মানিকের সাথে বিয়ে করছে। ওকে মানিকের সাথে ওকে বিয়ে করে। কোথায় এটা? বাংলাদেশে? মানিক ওমানে ওকে বিয়ে করেছে? বিয়ে করেছে। এই মানিকের সাথে সম্পর্কটা কিভাবে হলো? প্রেমে, মানে মোবাইলে। আপনাকে না জানিয়ে ডিভোর্স দিয়ে বিয়ে করেছে নাকি? না, আমাকে রেখে ডিভোর্স না দিয়ে বিয়ে করেছে। তো বিয়ে হবে না, নিয়ম নাই তো ইসলামে, বলেন। তো মানে ওই বিয়ে করে নিচ্ছে, নেওয়ার পরে এখন মানে ওর প্রথম ওয়াইফের সেকেন্ড ওয়াইফ সীমা বলে ওই আমাকে ফোন করে বলছে ওই ঢাকাতে থাকে। মানিকটা কি মানে ও দেশের না আমাদের দেশের? তো নিশ্চয়ই দেশের নোয়াখালী, ওর বাড়ি নোয়াখালী বাড়ি। ওর বাড়ি নোয়াখালী। ঠিক আছে, আপনাকে ফোন দিয়ে বলছেন? ফোন দিয়ে ওর মানে দ্বিতীয় স্ত্রী, মানে হাসু যে ছেলেতে বিয়ে বসে ওই 3টে বিয়ে করছে। ওর প্রথম স্ত্রী হচ্ছে নোয়াখালী, দ্বিতীয় স্ত্রী হচ্ছে ঢাকা, তৃতীয় স্ত্রী হচ্ছে আমাদের নেমতকান্দি, মানে ওইকে আমার বউ। তো এই জায়গায় বিয়ে করছে, বিয়ে করার পরে বাংলাদেশে আমার এসছে। বাংলাদেশে আসছে আপনার স্ত্রী? আমার স্ত্রী আয়শা আসার পরে এখন আমার আম্মু কথাটা শুনতে পারলো। তো আমার আম্মু বললো যে বাবা দেখ, তুই তো এত কষ্ট করে ওকে বিয়ে করছ, এত যন্ত্রণা ভোগ করছ, তোর আল্লাহ রাসূলের দোয়াই তুই 7 জাতের কানা করিস না, আর ওকে তুই মানে ছাড়িস না। কাকে ছাড়িস না? মানে হাসুকে। হাসুকে ছাড়বেন নাকি? হাসুর পেটে গর্ভবত বাচ্চা। ওকে। এরপর আমার আম্মু বলতেছে যে তুই ওকে ছাড়বি না, যে মানুষ যে এই বাচ্চাটা কি হবে সেটা আমরা মেনে নেবো। ভাই এই কথা বলছি, বলার পর ঠিক আছে। 13 তারিখে মানে এই বরকিদের সামনে বরকিদের 13 তারিখে মানে ঈদের 13 দিন পরে আইসে, 16 তারিখে ভাই আমাকে ডিভোর্স করে দিচ্ছে। 16 তারিখে ডিভোর্স করে দিল আপনাকে? হাসু যখন আমাকে ডিভোর্স করে দিল তখন আমার আম্মু ওই কথা শুনতে পারলো। মানে আমার আম্মু বলছে যে বাবা ডিভোর্স কি? আমি বলতেছি যে আমি আমার সামনে বলতেছি ভাই যে মা ডিভোর্স হয়েছে, যে হাসুর জীবন থেকে আমি সরে গেছি। আমার মা একটা চিৎকার দিছিল ভাই, চিৎকার দেওয়ার পর 3 দিন পর থেকে আমার মার ব্যথা। আমার মা বলছে যে সেদিন তলাকে আমি মরে গেলাম পৃথিবীর ময়দানে, আমাকে কোনো ডাক্তার ধরবে না। আমার মা ঠিকই ভাই, কথা বলার 8 মাস পরে মারা যায়, আজকে 2.5 মাস হয়েছে মারা গেছে। আপনাকে ডিভোর্স দিয়ে সে আবার ওমানে চলে যায়? না, ডিভোর্স দিয়ে সে বাংলাদেশ চলে গেছে মানিকের সঙ্গে। হ্যাঁ মানিকের সঙ্গে না, মানিক ওমানেতে আছে, সে বাংলাদেশে আছে। ডিভোর্স দিয়ে কি আপনার সন্তানটাকে সে নিয়ে গেছে? না, আমার সন্তান নেই, মানে ওর পেটে বাচ্চা আছে। এখনো কি বাচ্চাটা আছে? বাচ্চাটা হয়েছে? হ্যাঁ বাচ্চা আছে, এখন মানে হয়ে গেছে, বাচ্চাটা হয়ে গেছে। হ্যাঁ বাচ্চার ছবি। বাচ্চাটা কার? বাচ্চাটা মানিকের। ডিভোর্স দেওয়ার পরে কি আপনি আর যোগাযোগ করেছেন ওনার সঙ্গে কখনো? আমি যোগাযোগ করা, আমার আম্মু কসম দিয়েছিল যে ওর সাথে কোনো যোগাযোগ করবি না। তখন আমার এই সাইলেকান্দি ইউনিয়নের মানুষ বলছিল যে আমার ছোট ভাই আব্দুল কাদের, যে কাদের আমাকে বলতেছে যে হ্যালো এখানে তুমি যাও, তোমার গল্পগুলোটা তুমি একটু ওকে প্রচার করে বলো। ঠিক আছে, আমি ওই জন্য আমি হ্যালো এখানে এসেছি কাদের ভাইকে। আর আমারও স্ত্রী, আমার এই জায়গার ভিতরে আমার শুধু একটাই দুঃখ যে আমার অপরাধটা কি ছিল, সে আমাকে আমি বাচ্চার সাথে গ্রহণ করতে চাইছি, আমার আম্মু কথা রাখতে চাইছি। এমনকি ভাই মানে আমাদের এখানে বিচারকটা হয়তো টাকা খেয়ে ওই জিনিসটা ওরা চেঞ্জ করে দিচ্ছে। কার দোষ এই প্রশ্নটা যদি আপনাকে করি, আপনার নাকি আপনার স্ত্রীর? না, আমি অ্যাকচুয়ালি বলি দোষটা আমার, কেন আমি বেশি ভালোবেসেছিলাম।
আর কেন ওকে অন্যায় করি, মানে অন্যায় কোনো প্রতিবাদ করি নেই বা কারো কাছে জিনিসটা শেয়ার করি নেই। আজকে শুধু একটা কথাই বলতে চাই এই গল্পের শেষে এসে, ইটস ভেরি সিম্পল থিং, এক্সট্রিম ইন এনি সেন্স ইজ ব্যাড, এক্সট্রিম ইন এনি সেন্স এনি কাইন্ড অফ থিং ইজ ব্যাড। ভালোবাসা মানেই ব্যক্তিত্ব বিকিয়ে দেয়া না, ভালোবাসা মানেই এমন না যে তুমি যা করবা সবকিছুই মাথা পেতে নেব। ভালোবাসা মানেই এমন না একজন পুরুষ একেবারে যাকে লাভ করবে তার পায়ের নিচে গিয়ে, কিংবা একজন নারী যাকে লাভ করবে তার পায়ের নিচে গিয়ে নিজের সমস্ত সত্তা বিকিয়ে দেবে। হয়তো আপনাকে দুর্বল করে ফেলবে আপনার লাভ, হয়তো আপনাকে একেবারে দুমড়ে মুচড়ে শেষ করে দেবে ওই মানুষটাকে পাওয়ার জন্য। কিন্তু আপনি যদি সেইভাবে গলে গিয়ে তার পায়ের নিচে বা একেবারে তার সামনে নিজেকে নত করেন, তাহলে আপনি মনে রাখবেন ফুটবল যেভাবে মানুষ খেলে ঠিক ন্যাচারালি আপনি তার দ্বারা সেভাবে ভিকটিম হবেন। সো ইটস আ বেস্ট এক্সাম্পল অফ হিজ লাইফ। আর কিছুই বলার নাই। তবে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যেটা আসলে থেকে না, একটা সম্পর্কের মধ্যে মিনিমাম রেসপেক্টনেস থাকা উচিত, বিলিভ থাকা উচিত, এবং সেটার জন্য সারা জীবন হয়তো বা চেষ্টা করা যায়। কেউ সারা জীবন শুধু চেষ্টাই করে যায়, কেউ একটা সময় গিয়ে ভুল বুঝতে পারে, কেউ সাফারার হয়, কেউ একটা সময় গিয়ে শেষ পর্যন্ত দম নেবার জন্য সম্পর্ক থেকে বের হয়ে আসে। কিছু কিছু জায়গায় মানুষ হয়তো নিজের বিবেককে, নিজের আত্মসম্মানকে কোনোভাবেই খোয়াতে চায় না সমাজের কাছে, যে কারণে সারাটা জীবন মুখ বুঝে সহ্য করে। সম্পর্ক এই জায়গাগুলো খুব কঠিন, এবং সম্পর্কের এই জায়গাগুলো খুব রূঢ়, খুব দুর্গন্ধযুক্ত। কিন্তু আমার মনে হয় যখন আপনি বুঝতেই পারছেন যে একটা মানুষের সাথে আপনার সম্পর্কটা আসলে যাবে না, তখন যে কোনো ভাবেই হোক না কেন সেখান থেকে আপনার বের হয়ে আসা উচিত সর্বোত্তম উপায়ে। তবে কেউ কেউ আসলেই পারেন না, তাদের জন্য আমাদের সরি বলা ছাড়া আর কিছুই করার নেই।